ভেক্টর একদম বেসিক থেকে পরীক্ষায় আসার মতো একদম সবচেয়ে ইম্পর্টেন্ট 6টা প্রবলেম একদম সলভ করাই দিলাম। তো এই 6টা প্রবলেম যদি তুমি ভালো করে পড়ো, ভেক্টর থেকে যেই ধরনের প্রবলেম আসুক না কেন ইনশাল্লাহ তুমি অ্যাপ্রোচ করতে পারবা, সলভ করতে পারবা। এখন তোমাদের কাজ হবে টেস্ট পেপারটা একটু খুলবা, টেস্ট পেপারটা খুলে দেখবা যে প্রিভিয়াস ইয়ারে ভেক্টর থেকে কোন কোন কোশ্চেনগুলো এসেছিল, ওই কোশ্চেনগুলো এই 6টা টাইপের মধ্যে পড়ে কিনা, এই 6টা টাইপের বাইরে যেই কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারতেছো কিনা। ইনশাল্লাহ সলভ করতে পারবা এই ভিডিওটা পুরোপুরি দেখার পরে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ভেক্টর একদম বেসিক থেকে পরীক্ষায় যে কোশ্চেনগুলো আমার আসে এই সবগুলো সলভ করে দেবো। ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুব ছোট একটা চ্যাপ্টার এবং খুব বেশি কিন্তু ম্যাথ নাই যেগুলো পরীক্ষায় আসে, অল্প কয়টা ম্যাথেই দেখবে ঘুরাই ফেরায় তোমার বারবার আসতেছে। তার মানে আজকের ভিডিওটা তুমি দেখো এবং তোমার পরীক্ষায় যদি ভেক্টর থেকে কোনো একটা প্রশ্ন চলে আসে ইনশাল্লাহ তুমি আসলে অ্যান্সার করতে পারবা। তাহলে চলো আমরা বেসিক থেকে শুরু করি। যেমন আমরা তো অলরেডি স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি এগুলো আমরা পড়ে ফেলেছে। স্কেলার রাশি কি আসলে, যেই রাশিকে আমাদের প্রকাশ করার জন্য একক সহ শুধু মানের প্রয়োজন হয়, দিকের আমাদের আসলে প্রয়োজন হয় না, তারা কি আমাদের স্কেলার রাশি বা অদিক রাশি। কারা কারা? যেমন দৈর্ঘ্য হতে পারে, যেমন এই কলমটার দৈর্ঘ্য তোমার 13 সেন্টিমিটার, এই বোর্ডটার দৈর্ঘ্য মনে করো তোমার 6 ফিট, এইগুলো একটা তোমার স্কেলার রাশি। যেমন তাপমাত্রা, এগুলো তোমার কি স্কেলার রাশি। আমার যে ভর, এটাও কি তোমার একটা স্কেলার রাশি। আবার চিন্তা করো, যেই রাশিকে তোমার সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিকটাও তোমার লাগবে, তারা তোমার ভেক্টর রাশি বা সদিক রাশি। যেমন আমরা পড়েছি বেগ হতে পারে, সরণ হতে পারে, ত্বরণ হতে পারে, এগুলো আমাদের ভেক্টর রাশি। তো চলো আমরা ভেক্টর ম্যাথ শুরু করার আগে আরও কয়েকটা ব্যাপার আমাদের জানতে হবে, ওইগুলোকে একটু দেখে নিই। যেমন তার আগে আমার জানতে হবে দিক নির্দেশক রেখাংশ আসলে কি। মনে করো তোমার একটা রেখাংশ আছে, একটা রেখাংশের মনে করো এইটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা মনে করো এ, এবং এটা তোমার আদিবিন্দু, আর এটা মনে করো তোমার অন্তবিন্দু অথবা প্রান্তবিন্দু, এটা আমাদের বি। তাহলে এই এ আর বি একে আমরা একটা দিক নির্দেশক রেখাংশ বলবো, এবং এ আর বি এর উপরে একটা অ্যারো সাইন দিয়ে বোঝাবো যে এ থেকে বি এর দিক, কার থেকে? এ থেকে বি এর দিক, যেখানে এ তোমাদের আদিবিন্দু আর বি তোমার প্রান্ত অথবা তোমার অন্তবিন্দু। এবং তোমাকে বোঝানো যে দিকটা হবে এ থেকে বি এর দিক। এবং তুমি যদি এইভাবে লিখো যে বি আমাদের আদিবিন্দু এবং এ আমাদের অন্তবিন্দু, তখন আমরা কি বলবো যে বি এ, এবং দিকটা দিব বি থেকে এ এর দিক, রাইট? এখন তোমাদের প্রশ্ন এ বি আর বি এ কি আসলে সমান কিনা, সামনে আসতেছে আর কি। এখন যদি চিন্তা করো তো, এই যে আমার একটা রেখাংশ মানে কি? রেখার অংশ না, তার মানে অবশ্যই এইটা কোনো না কোনো একটা রেখার উপরে অবস্থান করতেছে। মনে করো এই রেখার উপরে এটা আছে, এই যে এই ভেক্টরটা মনে করো বা এই রেখাংশটা এই রেখার উপরে আছে। তাহলে এই রেখাটাকে আমরা বলবো এই রেখাংশের জন্য ধারক রেখা অথবা শুধুমাত্র ধারক বা সাপোর্ট আর কি। এবং এই যে আমি দিক নির্দেশক রেখাংশ পেলাম না, এই যে এবি, এটা কি বলবো আমরা আসলে ভেক্টর। এটাই আসলে একটা ভেক্টর। তার মানে এবি তোমার একটা ভেক্টর। এবং এক একটা ভেক্টরকে আমরা সচরাচর এক একটা অক্ষর দ্বারা প্রকাশ করি। যেমন আমি ধরে নিই যে এই যে এবি যে ভেক্টরটা, এটার নাম দিয়ে দিলাম মনে ইউ, এবং এটার নিচে একটা দাগ দিয়ে দিলাম, আন্ডারস্কোর দিয়ে দিলাম যে ইউ আমার একটা ভেক্টর, এটা মনে করো আমাদের এবি। এখন মনে করো তাহলে এই যে বি এ যে ভেক্টরটা আছে তার একটা নাম দিয়ে দিই, এটার নাম দিলাম মনে করো আমাদের ভি, একটা নিচে তোমার দাগ দিয়ে দিলাম, আন্ডারস্কোর দিয়ে দিলাম আর কি। এখন ধরে নিই যে মনে করো দুইটা ভেক্টর আছে, একটা এবি আর এটা তোমার বি এ, অথবা একটা ইউ আর একটা ভি। মনে করে ধরে নিই যে আমাদের দুইটা ভেক্টর আছে, একটা ইউ ভেক্টর আর এটা তোমার ভি ভেক্টর। এখন এই দুইটা ভেক্টর তোমার আসলে সমান কখন হবে, বা দুইটা ভেক্টরকে আমি কখন সমান বলবো? তোমরা কি বলতে পারবা যে এবি ভেক্টর আর এই ভি এ ভেক্টর কি আসলে সমান? আচ্ছা চলো একটু দেখি কখন আমরা বলবো যে একটা ভেক্টর ইউ। আচ্ছা এখানে অন্য দুইটা নাম দিয়ে দিই, মনে করো পি আর কিউ দিই, যে পি দিলাম আর মনে করো আমাদের কিউ দিলাম। তো এই পি কিউ ভেক্টর কখন সমান হবে? যদি এই দুইটা ভেক্টরের তোমার দৈর্ঘ্য সমান হয়। কি সমান হতে হবে? আমার এই দুইটা ভেক্টরের তোমার দৈর্ঘ্য সমান হতে হবে, যে পি মডুলাস অফ পি আর তোমার মডুলাস অফ কিউ তোমার সমান হতে হবে। এখন মডুলাস মানে কি, বা দৈর্ঘ্যটা আসলে কি? দৈর্ঘ্যটা কোনো ভেক্টরের দৈর্ঘ্য বলতে বোঝায় এই রেখাংশের দৈর্ঘ্য। যেমন মনে করো এখানে কি তোমার এবি ভেক্টর দেওয়া আছে না, যে এবি ভেক্টর মানে এ থেকে বি, তার মানে এই যে তোমার দৈর্ঘ্যটা এ থেকে বি এর যে দৈর্ঘ্য, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যে মডুলাস অফ এবি, আমরা তো জানি যে মডুলাস দিয়ে আসলে আমরা কি দৈর্ঘ্য মাপি, দৈর্ঘ্য আমরা নির্ণয় করি। তো এখানে এই মডুলাস অফ এবি দিয়ে আসলে আমরা এই দৈর্ঘ্যটাকে পাবো, এবং এটাই হবে তোমার ভেক্টরের জন্য দৈর্ঘ্যটা। তাহলে আমাদের কি হলো যে পি ভেক্টরের যে দৈর্ঘ্য আর কিউ ভেক্টরের যে দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্য তোমার আসলে সমান হইতে হবে। যদি তারা সমান হইতে হয়, আরও কন্ডিশন আছে। আরেকটা কন্ডিশন মনে করো তোমার পি ভেক্টরের এর ধারক রেখা আর কিউ ভেক্টরের ধারক রেখা, এই দুটো তোমার সেম হইতে হবে। মনে করো এটা আমাদের পি এর জন্য,
আর এটা মনে করো হচ্ছে আমাদের কিউ এর জন্য। দেখো দুইটা কি সেম সরলরেখার উপর অবস্থান করতেছে না, যে এটা হচ্ছে সেম সরলরেখার উপর অবস্থান করতেছে। অথবা তাদের ধারক রেখা দুইটা তোমার হচ্ছে সমান্তরাল হইতে হবে। যদি মনে করো এখানে তোমার পি থাকে, তাহলে তোমার কিউটা কি হবে, এই রেখাটারই তোমার হচ্ছে সমান্তরাল হইতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ তারা সমান। বাট আরেকটা কন্ডিশন আছে, এবং মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশনটা হচ্ছে দুইজনের দিক তোমার হচ্ছে সেম হইতে হবে। দিক তোমার হচ্ছে একই দিক, একই দিকে হইতে হবে। যেমন মনে করো পি এর দিক যদি তোমার এখানে হয়, এদিকে হয়, তাহলে কিউ এর দিকে তোমার আসলে এই দিকেই হইতে হবে, বিপরীত দিকে হওয়া যাবে না। তাহলে দুইটা ভেক্টর সমান হইতে হলে আমাদের কন্ডিশনগুলো কি কি, যে তাদের দৈর্ঘ্য তোমার সেম হইতে হবে, দুজনের ধারক রেখা তোমার একই রেখার উপর অবস্থান হইতে হবে অথবা সমান্তরাল অবস্থান হইলেও চলবে, এবং দুইটা ভেক্টরের দিক তোমার হচ্ছে একই দিকে হবে। এমন দেখো যে দুইটা ভেক্টরের দিক একই দিকে, এখানেও একই দিকে, তারা হচ্ছে তোমার সমান ভেক্টর। এখন বিপরীত কখন হবে, বিপরীতের জন্য তোমার এই দুইটা কন্ডিশন তোমার ঠিক আছে, যে দৈর্ঘ্য তোমার সমান হইতে হবে, তোমার ধারক রেখা একই ধারক রেখার উপর অবস্থান করবে অথবা সমান্তরাল হবে। বা 3 নম্বরে কি হচ্ছে, এই দিকটা হয়ে যাবে তোমার বিপরীত, দিক হয়ে যাবে বিপরীত। যদি তোমার পি হয় এদিকে, কিউ হবে তোমার হচ্ছে এদিকে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে জাস্ট বিপরীতের জন্য। এখন চিন্তা করো যে আমি এখানে এ বি আর বি এ যে লিখেছি, ইউ আর বি যে লিখেছি, তাদের জন্য দেখো তো কি কি প্রযোজ্য। আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এ বি আর তোমার হচ্ছে বি এ, তাদের দৈর্ঘ্য কিন্তু আসলে সেম, রাইট? কারণ দৈর্ঘ্য তোমার এই যে বি থেকে এ, বি থেকে এ, এই দৈর্ঘ্যটা কিন্তু আসলে দুজনের জন্যই সেম, এবং তাদের ধারক রেখাও কিন্তু আসলে সেম। দেখো এই যে একই দিকে আছে। বাট প্রবলেমটা কোথায়, প্রবলেমটা মনে করো হচ্ছে তাদের দিক ভিন্ন। একটা হচ্ছে আমাদের এ থেকে বি এর দিক, যে এ থেকে বি, আর এটা মনে করো তোমার হচ্ছে বি থেকে এ, এই যে বি থেকে এ, রাইট? এবং আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই দুইটা কন্ডিশন তোমার সেম, এবং আমরা এটাও বলতে পারবো যে এ বি যে আমার ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে তোমার বি এ ভেক্টরের সমান হবে, কিন্তু আগে জাস্ট একটা মাইনাস দিয়ে দেবো, বিপরীত হবে আর কি। যেমন তুমি এটাকে জাস্ট উল্টাই দিলা আর কি, এই যে বি থেকে এ না দিয়ে জাস্ট উল্টাই দিলা, আর এটা তোমার এ বি আর বি এ, তাহলে কি হবে, যে এরকম হবে, এই যে এরকম হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। তো অলরেডি আমরা হচ্ছে মোটামুটি ভেক্টর কি, ভেক্টরে হচ্ছে আমাদের সমান ভেক্টর কি, বিপরীত ভেক্টর কি, এটা অলরেডি জেনে গিয়েছে। এখন আমরা চলো দেখি এই ভেক্টরগুলোকে আমরা যোগ করতে পারি কিনা, বিয়োগ করতে পারি কিনা। এখন আমরা হচ্ছে ভেক্টরের যে আমাদের ত্রিভুজের যে যোগ বিধিটা রয়েছে, এটা আমরা দেখবো, যে ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমাকে কি বলে, মনে করো তোমার কাছে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা মনে করো তোমার হচ্ছে এবি, এই যে এবি তোমার একটা ভেক্টর, এই যে এ থেকে বি এর দিক, এটা মনে করো তোমার একটা ভেক্টর। তাহলে এটা আমাদের কি বিন্দু ছিল, আদি বিন্দু ছিল, বিটা আমাদের কি ছিল, বিটা আমাদের প্রান্ত বিন্দু ছিল। এখন তুমি মনে করো এটাকে আমার নাম দিলাম মনে করো ইউ ভেক্টর, এবং আরেকটা ভেক্টর তোমার মনে করো আছে, সেটা হচ্ছে আমি বিসি ভেক্টর নিয়ে নিচ্ছি, এটা বিসি ভেক্টর, যে এরকম বি, এটা সি। তো এখন এই যে বিসি ভেক্টর, এই বিসি ভেক্টরে দেখো তো আদি বিন্দু আসলে কি বি, আর প্রান্ত বিন্দু কি সি। তো এখানে আসলে বুঝার ব্যাপারটা কি, যে দেখো প্রথম যে ভেক্টরটা ইউ ভেক্টর, ইউ ভেক্টরের আদি বিন্দু ছিল তোমার এ, প্রান্ত বিন্দু ছিল তোমার বি। এখন যে আমি আরেকটা ভেক্টর নিলাম বিসি ভেক্টর, এটাকে নাম দিলাম মনে করি আমাদের ভি। এই ভি ভেক্টরের আদি বিন্দু কিন্তু তোমার আগের ভেক্টরের প্রান্ত বিন্দুই, বুঝতেছো? এবং তোমার এটার প্রান্ত বিন্দু কি সি। তো এখানে আদি বিন্দু বি আর প্রান্ত বিন্দু সি। তার মানে দুইটা ভেক্টর ইউ আর বি, এই দুইটাকে যদি হচ্ছে আমি এখন যোগ আকারে লিখতে চাই, যে ইউ প্লাস তোমার বি, এটা তোমার কি হবে, এইটা তোমার হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের যে তোমার প্রান্ত বিন্দু, এই দুইটার যোগফলের সমান। তাহলে এই দুইটাকে যদি আমি কানেক্ট করে দিই, কানেক্ট করলে কি হবে, যে এইরকম হবে, সেটা হবে তোমার হচ্ছে এসি, তাই তো? এবং এটা তাহলে কি হচ্ছে, এটা হবে তোমার ইউ প্লাস বি হচ্ছে। তার আমরা কি বলতে পারি, যে তোমার এ বি আর বিসি, এই দুটোকে যদি আমি কানেক্ট করি, যে এবি ভেক্টর আর হচ্ছে তোমার বিসি ভেক্টর, এই দুটো ভেক্টরকে যদি হচ্ছে আমি কানেক্ট করে দিই, কানেক্ট করলে আমি কি পাবো, এই এসি ভেক্টর পাবো, এসি ভেক্টর পেলাম। এবার একটু দেখো তো এই যে ব্যাপারটাই, যে এবি ভেক্টর, বিসি ভেক্টর এবং এসি ভেক্টর, এইগুলোকে যদি আমি কানেক্ট করে দেওয়ার পর একটা ত্রিভুজ গঠিত হচ্ছে না, তিনটা বাহু তিনটা কোণ, এই জন্য এটাকে বলা হয় তোমার হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, রাইট? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে তোমার ভেক্টরের সামান্তরিক যে বিধিটা রয়েছে, যে সামান্তরিক সূত্র কি, ভেক্টরের সামান্তরিক সূত্রটা আমরা দেখে নিই। তো সামান্তরিক সূত্র ব্যাপারটা আসলে অনেকটা এরকমই, কাছাকাছি ত্রিভুজটা এইটা দিয়ে আমরা আসলে বুঝতে পারবো। তো সামান্তরিকটা আসলে কি, দেখো মনে করো তোমার হচ্ছে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট থেকে মনে করো তোমার এখান থেকে একটা ভেক্টর যাচ্ছে, মনে করো তোমার হচ্ছে এটা একটা ইউ ভেক্টর,
এই পয়েন্ট থেকে মনে করো তোমার আরেকটা ভেক্টর যাচ্ছে, সেটা হচ্ছে তোমার মনে করো ভি ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরের যে আমি হচ্ছে যে রেখাংশ পেলাম আর কি, এই দুইজনকে তুমি হচ্ছে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু কল্পনা করো, এবং দুইটা সন্নিহিত বাহু কল্পনা করলে কি তুমি একটা সামান্তরিক গঠন করতে পারবে না? যে এটা সমান্তরাল করে তুমি তাহলে এখানে আঁকবা, সমান্তরাল এবং সমান করে তুমি এখানে একটা আরেকটা তুমি রেখাংশ আঁকবা, এবং এটা সমান এবং সমান্তরাল করে তুমি এখানে আরেকটা রেখাংশ আঁকলা। দেখো তাহলে আমার একটা সামান্তরিক গঠিত হলো না? আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো তোমার সমান এবং কি সমান্তরাল হবে, যে এটা সমান এবং সমান্তরাল, এটা সমান এবং সমান্তরাল, রাইট? এখন এই যে ত্রিভুজের যে আমি হচ্ছে দুইটা সমান সমান ভেক্টর, তারপর দুইটা তোমার হচ্ছে বিপরীত ভেক্টর, এইখান থেকে আমরা এখানে বলতে পারি না যে এটা যদি তোমার ভি ভেক্টর হয় তাহলে এটাও কি হবে, তোমার ভি ভেক্টর হবে। কেন কেন? কারণ আমরা দেখতেছি যে এটার দৈর্ঘ্য যা, এটার দৈর্ঘ্য তোমার সেম, রাইট? এবং এটা যেই ধারক রেখা এবং এটার ধারক রেখা তারা কি তোমার সমান্তরালে আছে, যে প্যারালালে আছে, এবং এটার দিক এবং এটার দিক তোমার সেম। তার মানে এটাকে যদি আমি ভি বলি, এটাকে আমি কি বলতে পারবো আসলে? ভি ভেক্টর বলতে পারবো। ঠিক সেমভাবে এটাকে যদি আমি ইউ ভেক্টর বলি, এটাকে আমরা কি বলতে পারবো আসলে? ইউ ভেক্টর বলবো। এই যে এই প্রপার্টিগুলো, এই কন্ডিশনগুলোর জন্য আর কি। এবং দেখো তো সামান্তরিকের কর্ণ আসলে কি? মনে করো সামান্তরিক এটা হচ্ছে আমাদের কর্ণ, রাইট? তাহলে এই যে আমি এখন যদি এই যে ইউ আর ভি এই দুটাকে যদি যোগ করতে চাই, অথবা তুমি লব্ধি বলতে পারো, এই দুটার লব্ধি কি হবে? এই সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে, সেটা হবে তোমার হচ্ছে ইউ প্লাস আসলে হচ্ছে যে বি। বা তুমি আসলে এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে এটা যেহেতু বি তার মানে এটাও বি, তার মানে ইউ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে তোমার ইউ প্লাস বি। এইটা তোমার ত্রিভুজ ভিত্তি থেকে তুমি আসলে এটা নিয়ে আসতে পারো আর কি, রাইট? তো এটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। এখন চলো হচ্ছে আমরা ভেক্টরের বিয়োগে ত্রিভুজ বিধিতে আসলে দেখে নিই। অনেকটা সেম, মানে এগুলোর মতোই আর কি। তো ভেক্টর বিয়োগের জন্য আসলে কি করতে হয়? ভেক্টর বিয়োগ তাহলে তুমি বুঝতেছো যে ইউ থেকে আমি বি হচ্ছে মাইনাস করবো, রাইট? তো অ্যাকচুয়ালি আমরা ভেক্টরের জন্য সবসময় আমরা প্লাসই করতে পারি, মাইনাস করতে পারি না। তো মাইনাসটা আসলে কি? আমরা মনে করো একটা বিপরীত ভেক্টর যোগ করব, সেটা কি করতে পারি? যে মনে করো ইউর সাথে আমি যোগ করে দিলাম হচ্ছে এই বি এর বিপরীত ভেক্টরটাকে। এখন বিপরীত ভেক্টর আসলে কি হবে? মনে করো ইউ হচ্ছে তোমার একটা ভেক্টর, ইউ ভেক্টরের বিপরীত ভেক্টর কি হবে? জাস্ট আমি দিকটা চেঞ্জ করে দিলাম, দিকটাকে উল্টাই দিলাম, তো এটাকে আমি বলতে পারি মাইনাস ভি, তাই তো? এটা ব্যবহার করে হচ্ছে আমরা ব্যাখ্যা করব, বা আমরা ত্রিভুজের বিয়োগ যে ভীতিটা রয়েছে, ভেক্টরের বিয়োগ ত্রিভুজ ভিত্তিটা রয়েছে, এটা হচ্ছে আমরা এখন দেখব। তো দেখো মনে করো এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এটা মনে করো হচ্ছে আমি নাম দিচ্ছি ইউ ভেক্টর, আর এটা মনে করো হচ্ছে আমাদের ভি ভেক্টর, রাইট? তো আমি আসলে কি করব? আমি হচ্ছে তোমার ইউর সাথে যোগ করব মাইনাস বি, রাইট? তার মানে আমরা পাবো হচ্ছে ইউ মাইনাস বি। বাট আমি তো এখানে লিখলাম যে প্লাস বি, তাহলে মাইনাস বি করার জন্য আমার কি করতে হবে? এই যে আমার এই দিকটা, এটাকে জাস্ট আমি উল্টাই দিব, মানে বিপরীত দিকে নিয়ে আসবো। এই যে এই দিকটাকে জাস্ট আমরা হচ্ছে যে উল্টাই দেবো, এই যে উল্টাই দিলাম। তার মানে এটা ভি হলে এটা হয়ে যাবে তোমার মাইনাস ভি। তাহলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এটা ইউ, এটা হচ্ছে আমার মাইনাস ভি। এখন এই দুইটাকে আসলে আমাদের অ্যাড করার জন্য কি করতে হবে? এই যে সামান্তরিক সূত্রটা আমরা ইউজ করতে পারি, যে আমরা এখান থেকে একটা সামান্তরিক গঠন করে ফেলি। এই যে সামান্তরিক গঠন করে ফেলতেছে, এই যে আমার সামান্তরিক হয়ে গেল। এই সামান্তরিকের যে কর্ণ, এই কর্ণ বরাবর তোমার হবে যে ইউ প্লাস মাইনাস ভি, আর এটাকে আমরা বলতে পারি আসলে তোমার ইউ ভেক্টর মাইনাস তোমার হচ্ছে ভি ভেক্টর, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো? এটা মানে কি? যে এটা হচ্ছে আমাদের, এটা ইউ হলে এটাও আমার ইউ, আবার এটা মাইনাস বি হলে তোমার হচ্ছে এটাও মাইনাস বি। তাহলে আমরা হচ্ছে এখান থেকে আসলে এইভাবে বলতে পারবো যে তোমার এই ইউ ভেক্টর প্লাস তোমার হচ্ছে যে মাইনাস ভি ভেক্টর ইকুয়াল টু কি হচ্ছে? ইকুয়াল টু তোমার হচ্ছে যে ইউ মাইনাস বি। এখন মূল কথাটা হচ্ছে যে আমরা আসলে যখনই যোগ করি বা বিয়োগ করি, মূল টার্গেটটা থাকবে যে আমার প্রথম ভেক্টরের যে আদিবিন্দু, এখানে প্রথম ভেক্টরের আদিবিন্দু কোনটা? এটা না? এই যে ইউ ভেক্টরের আদিবিন্দু এটা না? এবং দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু, দ্বিতীয় মানে হচ্ছে তোমার সেকেন্ড যে ভেক্টরটা আছে এটার প্রান্তবিন্দু। এখন এটা তো আদিবিন্দু এখানে, রাইট? এই পর্যন্ত গেল, এবং এটা হচ্ছে আমার ইউ ভেক্টরে তোমার হচ্ছে প্রান্তবিন্দু। এখন এই ইউ ভেক্টরের প্রান্তবিন্দু কিন্তু আবার ভি ভেক্টরের জন্য আদিবিন্দু। এখন এই ভি ভেক্টরের প্রান্তবিন্দু কোথায়? আসলে ভি ভেক্টরের প্রান্তবিন্দু কিন্তু আসলে এখানে। তো আমাদের সবসময় টার্গেট থাকবে প্রথম ভেক্টরের আদিবিন্দু কানেক্ট করব দ্বিতীয় অথবা শেষ ভেক্টরের তোমার হচ্ছে প্রান্তবিন্দুর সাথে। এই যে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলে হচ্ছে তোমার এই দুইটার যোগ ফল আমরা পেয়ে গেলাম। এখানে বিয়োগ দেখাচ্ছে কারণ যেহেতু এটা হচ্ছে আমি নেগেটিভ ভেক্টর আসলে নিয়েছে। এই কথাটা আসলে সবার জন্য প্রযোজ্য। এখানেও দেখো যে প্রথম ভেক্টরে তোমার হচ্ছে আদিবিন্দু এবং দ্বিতীয় অথবা শেষ ভেক্টরের প্রান্তবিন্দু, এটাকে যদি আমরা কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলে হচ্ছে আমরা এখানে আসলে যোগ পেয়ে গেলাম। একাধিক ভেক্টর থাকলে তুমি আসলে সেম কাজটাই করবা। তো মোটামুটি একদম মোটামুটি হচ্ছে আমাদের
বেসিক একদম আলোচনা হয়ে গেল। এখন আমাদের আরও বেশ কয়টা বিধি রয়েছে, ওই বিধিগুলো আমরা দেখি, একদম ম্যাথে চলে যাব। তো ভেক্টর যোগের যে বিধিগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। একটা আছে বিনিময় বিধি, সংযোগ বিধি, বর্জন বিধি। বিনিময় বিধিকে আমরা কী বলে? মনে করি দুইটা ভেক্টর আছে, একটা ইউ একটা ভি। তো ইউ প্লাস বি যে কথা, বি প্লাস ইউ আসলে একই কথা। আর এটা সংযোগ বিধি, মনে করি ইউ প্লাস বি, মানে তোমার কাছে তিনটা ভেক্টর আছে, একটা ইউ ভি একটা ডাব্লু। ইউ আর বিকে তুমি যোগ করে তার সাথে তুমি ডাব্লু যোগ করো, যেই রেজাল্ট পাবা, ইউর সাথে যদি তুমি হচ্ছে ভি আর ডব্লিউকে যোগ করে তার সাথে তুমি ইউকে অ্যাড করো, তাহলে তুমি আসলে সেম রেজাল্টই পাবা। তারপর বর্জন বিধি কি বলে? যে মনে করো তোমার কাছে তিনটা ভেক্টর আছে ইউ ভি ডব্লিউ, এখন মনে করো তুমি ইউ প্লাস বি করলা, যে রেজাল্টটা পাচ্ছ ইউ প্লাস ডব্লিউ করলা, এই দুটো রেজাল্ট যদি তোমার সেম হয় তাহলে তুমি বলতে পারবা যে তোমার বি আর ডব্লিউ আসলে সমান, যে বি আর ডব্লিউ তোমার আসলে সমান, রাইট? এগুলো হচ্ছে আমাদের ভেক্টরের যে যোগের বিধিগুলো রয়েছে। এখন যে ইম্পর্টেন্ট পার্টটা পড়বো সেটা হচ্ছে তোমার অবস্থান ভেক্টর। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো অবস্থান ভেক্টর পড়ার আগে হচ্ছে আমরা চলো একটা কার্টেসিয়ান সমতল এঁকে ফেলি, প্লেন এঁকে ফেলি, যে এক্স আর ওয়াই, এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই। তো এক্স আর ওয়াই যে পয়েন্টে ছেদ করে এটাকে আমরা কি বলি? মূল বিন্দু ও ধরে নিই, তাই না? তো এই সমতলে মনে করো এই কার্টেসিয়ান প্লেনের যে কোনো একটা বিন্দু মনে করো এখানে আমরা এ নিয়ে নিচ্ছে, যে এটা এই পয়েন্টের নাম মনে করো তোমার এ। এখন আমরা কি করবো? এই যে ও আর এ কে কানেক্ট করে দেব। তাহলে এই যে আমি ও আর এ যে ভেক্টরটা পেলাম, মনে করো ও এ যে ভেক্টরটা পেলাম, এটাই হবে তোমার এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর। কার সাপেক্ষে? এই মূল বিন্দু ও এর সাপেক্ষে। ঠিক সেম মনে করো আমরা আরেকটা পয়েন্ট নিয়ে নিই, মনে করো এই পয়েন্টটাকে নাম দিচ্ছে হচ্ছে আমরা বি পয়েন্ট। এখন সেমভাবে হচ্ছে আমরা ও আর বিকে তোমার কানেক্ট করে দিচ্ছে। তাহলে আমরা এই যে ওভি যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটা হবে তোমার এই বি পয়েন্টের জন্য অবস্থান ভেক্টর, সেম আগের মতোই। কার সাপেক্ষে? মূল বিন্দু ও এর সাপেক্ষে। তার মানে আমরা আসলে বলতে পারি যে ও এ হচ্ছে এর জন্য অবস্থান ভেক্টর ও এর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে। ঠিক তেমনিভাবে ওবি হচ্ছে এই ও এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। বাট এখন তুমি চাও হচ্ছে তুমি এবি ভেক্টর বের করতে। এটা তো তোমার ও এ ভেক্টর, এটা তোমার ওভি ভেক্টর, বাট তুমি আসলে চাচ্ছ এবি ভেক্টরটা আসলে কি এটা তুমি দেখতে চাও। তা তুমি কানেক্ট করে দাও, এটা মনে করো হচ্ছে আমাদের এই যে এবি ভেক্টর, রাইট? এখন চলো আমরা ধরে নেই যে আমরা এই যে ওয়ে ভেক্টর পেলাম, এই ওয়ে ভেক্টরের একটা মান দিয়ে দিই, বা তোমার হচ্ছে এই যে কি নাম দিয়ে দিই, মনে করো এই যে এ, আর ওভি ভেক্টরের নাম দিয়ে দিই, এটা মনে করছে আমাদের ভি। তাহলে আমাদের এবিটা আসলে কি হবে? তো অলরেডি আমরা কিন্তু আসলে তোমার ভেক্টরের যোগের যে ত্রিভুজ বিধি আছে এটা আমরা পড়ে ফেলেছি। তো এখান থেকে আসলে আমরা কি বলতে পারি? যে আমরা ওএ, যে ওএ প্লাস এবি, এই দুইটা ভেক্টরের যোগফলই কি আসলে আমাদের ওভি ভেক্টরটা না? রাইট? আমরা তো অলরেডি শিখেছি যে এই দুইটা ভেক্টরের যোগফল হবে তোমার এই ভেক্টরটা, মানে এই ভেক্টরের আদিবিন্দু এবং এই ভেক্টরের প্রান্তবিন্দু, তাদেরকে যদি আমি কানেক্ট করে দিই তাহলে এটি হবে এই দুজনের যোগফল। তাহলে আমরা কি বলতে পারি? যে এবি ও এ, এই যে ও এ ভেক্টর প্লাস তোমার হচ্ছে যে এবি ভেক্টর, এটা ইকুয়াল টু আসলে কি হবে? যে ওভি ভেক্টরটা। তো অলরেডি তুমি হচ্ছে নাম দিয়ে দিয়েছো যে ও এ ভেক্টরকে নাম কি? এ। এবি ভেক্টরটা আমি জানি না, এটা আমি আসলে বের করব। আর ওভি ভেক্টরের নাম দিয়েছো তুমি হচ্ছে বি। তাহলে আমরা এখান থেকে আসলে এবি ভেক্টর আসলে কি পাচ্ছে? দেখো তো এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি বি এর সাথে তোমার মাইনাস হয়ে যাবে না? বি মাইনাস এ, রাইট? তাহলে এবি হবে তোমার হচ্ছে বি মাইনাস এ। তার মানে কি এখানে হচ্ছে আমার দেখো এ বি, রাইট? তো এ হচ্ছে আমার তাহলে আদি, আর বি হচ্ছে কি তোমার প্রান্ত। এই যে এ হচ্ছে আমাদের আদি, বি হচ্ছে তোমাদের প্রান্ত। তার মানে আমাদের যখন কোনো একটা কোশ্চেনে অবস্থান ভেক্টর দেওয়া থাকবে, মনে করো এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ভি, এখন তোমাকে যদি বের করতে বলে যে এবি ভেক্টরটা হবে কি, এবি ভেক্টর অবস্থান ভেক্টর কি হবে, কি করবা? সিম্পলি বি থেকে এ বিয়োগ দিয়ে দিবা। বিটা আসলে কি ছিল? এই যে ভি এর জন্য বি ছিল, আর এর জন্য কি ছিল? এর জন্য তোমার এ ছিল, তার মানে বি মাইনাস এ করে দিবা। ভুল করে ফেলো না, এ মাইনাস বি করো না, এই যে আদি মাইনাস তোমার হচ্ছে প্রান্ত মাইনাস তুমি আদি করো, এই যে বি মাইনাস এ, রাইট? তো এরকম কিন্তু তোমাদের কোশ্চেন থাকে যে অবস্থান ভেক্টর দেওয়া থাকে, তারপর বলে তোমার এই এবি ভেক্টরটা আসলে নির্ণয় করে ফেলো। আশা করি আমরা মোটামুটি হচ্ছে, মোটামুটি না ভালো মতোই হচ্ছে তোমার এখন প্রবলেমগুলো সলভ করার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে। আরও যা যা লাগবে এগুলো হচ্ছে প্রবলেম সলভ করতে করতে তোমাদেরকে জানানো হবে। চলো শুরু করে ফেলি আমার প্রবলেম। আমাদের ভেক্টরের প্রথম প্রবলেম কি বলা আছে দেখো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। আমরা কিন্তু অলরেডি জেনারেল ম্যাথে কিন্তু একটা উপপাদ্য প্রমাণ করেছিলাম, এটা এবার ভেক্টরের মাধ্যমে আমরা প্রমাণ করবো, এটা আরও বেশি ইজি। খেয়াল করে দেখো, আমার এ বি সি একটা ত্রিভুজ রয়েছে। তো এবিসি ত্রিভুজের এই এবি বাহুর মধ্যবিন্দু মনে করো তোমার ডি, আর এই এসি বাহুর মধ্যবিন্দু মনে করো তোমার ই, রাইট?
তো এখন হচ্ছে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি যে এ থেকে বি এই বাহুটা, এ থেকে সি এই বাহুটা, এবং বি থেকে সি এই যে এই বাহুটা বিসি, এবং তোমার হচ্ছে এই যে ডি। এখন আমার প্রমাণ করতে হবে যে এই বি সি আর এই যে ডি তারা হচ্ছে তোমার সমান্তরাল, এবং এই বিসি যা দৈর্ঘ্য এটার অর্ধেক হবে তোমার হচ্ছে ডি এর দৈর্ঘ্য। এটাই হচ্ছে আমার এখন প্রমাণ করতে হবে। তো মোটামুটি হচ্ছে মনে করে আমরা এভাবে লিখবো যে মনে করে এবিসি ত্রিভুজের এ বি ইউ এ সি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, ডি আর ই হচ্ছে যোগ করেই প্রমাণ করতে হবে হচ্ছে আমাদের এই যে তারা সমান্তরাল, এবং এই ডি হচ্ছে এটার দৈর্ঘ্যের অর্ধেক হবে। তো এখন প্রমাণটা দেখো, প্রমাণটা খুব ইজি। তার আগে হচ্ছে আমরা চলো আমার যে তোমার ভেক্টর যোগের ত্রিভুজ বিধি শিখেছে এটা থেকে আমরা একটা জিনিস দেখে ফেলে। দেখো তো এখানে আসলে কয়টা ত্রিভুজ গঠিত হয়েছে। একটা ত্রিভুজ তোমার কি এ বি সি ত্রিভুজ, রাইট? বড় ত্রিভুজটা যে ত্রিভুজ এ বি সি। তো এখানে যদি হচ্ছে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ইউজ করি তাহলে আমরা কি পাবো, যে এ বি প্লাস তোমার বিসি, এ বি ভেক্টর প্লাস তোমার বিসি ভেক্টর ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, এই যে এসি ভেক্টর। আশা করি মনে আছে, তাই না? যে এ বি বিসি এটার তোমার আদি, প্রথমটার আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টর তোমার হচ্ছে প্রান্ত বিন্দু, তাদেরকে আমি কানেক্ট করে দিলে আমি হচ্ছে যে এসি ভেক্টর পেয়ে যাচ্ছে। তো আমরা কি এখান থেকে একটা জিনিস বলতে পারি না, যে আমরা এখান থেকে বলতে পারি না যে তোমার হচ্ছে এই বিসি যে ভেক্টরটা এটা আসলে কি হবে, যে বিসি ভেক্টরটা এই যে এই ভেক্টরটাকে আমি রাখতে যাচ্ছি, এই ভেক্টরটা কি হবে, এবি ভেক্টর এসি ভেক্টর মাইনাস তোমার এবি না, এই যে এবিটাকে তুমি জাস্ট এই পাশে পাঠিয়ে দিলা, এই পাশে পাঠিয়ে দিলে কি এটা বিয়োগ হয়ে যাবে, তার মানে তোমার এসি মাইনাস তোমার হচ্ছে এবি হবে। এবং এটাই ছিল হচ্ছে আমাদের ত্রিভুজের যে আমাদের ভেক্টর বিয়োগে যে ত্রিভুজ বিধি, এটা আমরা এখান থেকে রেখে দিই, আমাদের একটু পরে কাজে লাগবে। দেখো তো আরেকটা ত্রিভুজ আছে না, আরেকটা ত্রিভুজ কি তোমার এ ডি ই ত্রিভুজটা, আরেকটা ত্রিভুজ তোমার হচ্ছে ত্রিভুজ এ ডি ই। এখানে আমরা যদি সেম ভেক্টর যোগে ত্রিভুজ বিধি ইউজ করি তাহলে আমরা পাবো না, এই যে এডি ভেক্টর প্লাস তোমার হচ্ছে ডি ভেক্টর ইকুয়াল টু হবে তোমার এই ভেক্টর, রাইট? তো তুমি অ্যাকচুয়ালি চাও এই ডিটাকে রাখতে, এটা আর এটা এই দুজনকে রাখতে, তার মানে ডি এখানে তুমি রেখে দাও, যে ডি ইকুয়াল টু হবে কি, যে এটাকে তুমি ওই পাশে পাঠিয়ে দিবে, ওই পাশে পাঠিয়ে দিলে তোমার হচ্ছে এটা মাইনাস হয়ে যাবে, যে এই মাইনাস তোমার হচ্ছে এডি, তাই? তো এই দুটোকে তুমি রেখে দাও বলতে হচ্ছে আমাদের এই দুইটা কি আসলে কাজে লাগবে, মার্ক করে রাখলাম। এই দুইজনকে তুমি হচ্ছে এখানে লিখবা যে ভেক্টর বিয়োগে ত্রিভুজ বিধি অনুযায়ী, এই যে ত্রিভুজ বিধি অনুযায়ী হচ্ছে আমি একটা এটা পাইলাম যে আমাদের এই মাইনাস এডি হচ্ছে তোমার ডি এর সমান, আর এটা তোমার হচ্ছে যে এসি মাইনাস এবি ইকুয়াল টু তোমার হচ্ছে বিসির সমান, এই যে এটা এসি মাইনাস এবি বিসির সমান। তো এটাকে তুমি আসলে রাফ করে নিয়ে আসতে পারো, অথবা ডিরেক্ট লিখতে পারো যে তোমার ভেক্টর বিয়োগে ত্রিভুজ বিধি অনুযায়ী, অথবা যোগের বিধি অনুযায়ী তুমি আসলে এবার নিয়ে আসতে পারো, রাফে দেখাইলাম যেটা। আচ্ছা, এবার যে মূল পয়েন্টটা হচ্ছে আমরা আসলে কি জানি, মনে করো তো এই যে এই কি তোমার এসির অর্ধেক না, যেহেতু তোমার হচ্ছে ই হচ্ছে এসির মধ্যবিন্দু। তো তুমি আসলে বলতে পারো না যে আমাদের এই এসি আসলে কি হবে, এই দ্বিগুণের সমান হবে, এটার দ্বিগুণের সমান হবে তোমার হচ্ছে যে এই এসিটা। তা আমরা বলতে পারি যে এসি হচ্ছে তোমার এর দ্বিগুণের সমান। ঠিক একইভাবে এই যে আমাদের এবিকে তুমি আসলে বলতে পারো না যে তোমার এডি এর দ্বিগুণের সমান, এই যে এটার দ্বিগুণের সমান তোমার হচ্ছে যে এবিটা। তার মানে আমরা বলতে পারি যে এ বি ইকুয়াল টু তোমার 2 ইন্টু এডি, রাইট? তো সাইড নোটটা দিয়ে দিব অবশ্যই, যেটা বললাম তোমাদের মুখে যে ডি আর ই হচ্ছে তোমার এবি আর এসি এর মধ্যবিন্দু। এবার একটু চিন্তা করো, আমরা হচ্ছে এখানে মানগুলো একটু বসাই দিই, এই যে এই জায়গাটায় যে বিসি ইকুয়াল টু কি এসি মাইনাস তোমার হচ্ছে এবি। তো এখানে আমি আসলে কার মান বসাতে পারি একটু চিন্তা করো তো, আমি এখান থেকে হচ্ছে তোমার এসির মান বসাতে পারি, আর এটা কি তোমার এবির মান বসাতে পারি না, যে এসির মান আসলে আমরা কত পেলাম, এই যে এসি হচ্ছে তোমার 2 ইন্টু এই, আর এবির মান কত, এবির মান হচ্ছে তোমার 2 ইন্টু এডি। তো এই দুটো মানে আমরা জাস্ট এখানে বসাই দিলাম যে 2 ইন্টু এই মাইনাস 2 ইন্টু এডি ইকুয়াল টু তোমার হচ্ছে যে বিসি, রাইট? তারপর তুমি এখান থেকে 2 কমন নিয়ে ফেলতে পারো, যে 2 যদি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে, এই মাইনাস এডি, এই যে এই মাইনাস এডি ইকুয়াল টু তোমার হচ্ছে বিসি। এখন দেখো তো এই মাইনাস এডি মানে কি, আমরা অলরেডি এখান থেকে বের করে রাখছি যে এই মাইনাস এডি মানে কি, এটার মানে হচ্ছে তোমার আসলে ডি। তার মানে তুমি এটার পরিবর্তে তুমি এখানে ডি বসাতে পারো, তার মানে 2 ইন্টু ডি ইকুয়াল টু তোমার হচ্ছে বিসি। এখন এই 2টাকে তুমি এই পাশে পাঠিয়ে দিলে কি হাফ হয়ে যাবে না, তার মানে ডি ভেক্টরটা হচ্ছে তোমার বিসি ভেক্টরের অর্ধেক, রাইট? তো এখন তুমি জাস্ট মডুলাস নিয়ে আসো, মডুলাস নিয়ে আসলেই তো হচ্ছে আমরা দৈর্ঘ্য পেয়ে যাবো, রাইট? তাহলে মডুলাস দিয়ে হচ্ছে আমরা এই ডি ভেক্টরের মডুলাস দিয়ে হচ্ছে আমরা ডি এর যে দৈর্ঘ্যটা এটা আমরা পেয়ে যাবো, এটা লেন্থ পেয়ে যাবো। আর হচ্ছে বিসি যে ভেক্টরটা এটারও মডুলাস নিলে হচ্ছে আমরা এই যে বিসির যে দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তার মানে আমরা আসলে প্রমাণ করে ফেললাম যে, এবং তারা তো সমান্তরাল, রাইট? যেহেতু এই দুইটা ভেক্টর সমান হওয়ার কি কন্ডিশন আমরা জানি না, যে তোমাদের একই দিকে হইতে হবে,
রাইট, একই দিকে হইতে হবে, একই ধারকের উপর অবস্থান করতে হবে অথবা সমান্তরাল অবস্থান করতে হবে। তার মানে যেহেতু তারা আসলে একই ধারকের উপর অবস্থান করতেছে না, তাহলে অবশ্যই কি তারা সমান্তরালে আছে। তার মানে আমরা বলতে পারি বিসি আর ডি তারা কি সমান্তরালে আছে এবং দৈর্ঘ্য হচ্ছে তার অর্ধেক। ওই লাইনটা লিখে দিও কেন আসলে সমান্তরাল, ওই যে ধারক বা প্যারালাল হইতে হবে, সমান হইতে হলে, যেহেতু সমান দেখতেছি তার মানে তারা আসলেই সমান্তরাল। তো এই হলো আমাদের প্রমাণটা, যে আমাদের প্রমাণ হয়ে গেল যে তারা সমান্তরাল এবং দৈর্ঘ্য হচ্ছে তার অর্ধেক। পরের প্রবলেমটা দেখো কি বলা আছে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ব্যাপারটা তো আমরা আসলে জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তো এটা ভেক্টরের মাধ্যমে জাস্ট প্রমাণ করব। মনে করো এ বি সি ডি তোমার একটা সামান্তরিক, যেখানে কিনা এসি আর তোমার হচ্ছে বিডি দুইটা কর্ণ এবং তারা পরস্পরকে মনে করো এই যে এই ও পয়েন্টে ছেদ করেছে। তার মানে আসলে আমরা কি জানি, যে আমরা জানি এও আর হচ্ছে তোমার এই যে ওসি তারা তোমার সমান হবে, এবং বিও আর তোমার ওই ওডি তারা তোমার আসলে সমান হবে। এখন ভেক্টরের মাধ্যমে জাস্ট আমরা এটা প্রুভ করতে হবে। তো দেখো কি বলা আছে, যে মনে করি এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এত 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 এবং পরস্পরকে তোমার ও বিন্দুতে তোমার হচ্ছে ছেদ করে। এখন আমরা ধরে নিচ্ছি যে মনে করো এই যে এ থেকে ও বা এই এও যে রেখাংশটা এটাকে আমি মনে করো এ ভেক্টর ধরে নিচ্ছি। তারপর তোমার মনে করো হচ্ছে বি থেকে ও মানে বিও যে ভেক্টরটা, যে এতটুকু ভেক্টরটাকে হচ্ছে আমি ভি ভেক্টর ধরে নিচ্ছি। আর ও থেকে ডি এই ভেক্টরটাকে মনে করো হচ্ছে আমি ডি ভেক্টর ধরে নিচ্ছি। আর ও থেকে সি এই যে ভেক্টরটা এটাকে মনে করো হচ্ছে আমি সি ভেক্টর ধরে নিচ্ছি। জাস্ট এটা আমি লিখলাম যে ধরি যে এও হচ্ছে এও ভেক্টরটা হচ্ছে আমাদের এ, ভিও ভেক্টরটা হচ্ছে বি, ও সি ভেক্টরটা সি, আর হচ্ছে ওডি ভেক্টরটা হচ্ছে আমাদের ডি। এখন আমার প্রমাণ করতে হবে যে আসলে এই যে এ আর সি সমান, বি আর ডি হচ্ছে তোমার সমান, রাইট? যেহেতু ভেক্টরের মাধ্যমে প্রমাণ করতেছি আমাদের এইভাবে প্রমাণটা করতে হবে। এখন যে চিন্তা করো তো, আমরা এই দুটো প্রমাণ করার জন্য আমরা ইনিশিয়ালি দুইটা ত্রিভুজ নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো প্রথম ত্রিভুজটা কি? প্রথম ত্রিভুজটা হচ্ছে তোমার যে এই ত্রিভুজটা, যে এ ও ডি ত্রিভুজটা, আর এটা তোমার হচ্ছে বি ও সি ত্রিভুজটা। এখন কিছু চিন্তা করো তো, এই যে এ ও ডি ত্রিভুজটায় আমাদের ভেক্টরের যোগের ত্রিভুজ বিধিকে আমি অ্যাপ্লাই করতে পারি কিনা? অবশ্যই পারি। কীভাবে পারি? যে আমার এও প্লাস তোমার ওডি কী হবে? ইকুয়াল টু তোমার হবে হচ্ছে এডির সমান, রাইট? তো এটাই হচ্ছে আমার এখানে লিখেছে যে তোমার এও প্লাস তোমার ওডি ইকুয়াল টু তোমার হচ্ছে এডি, রাইট? আচ্ছা, এও ওডি এডি। আবার এখানে দেখো তো এই ত্রিভুজটায় বিওসি যে ত্রিভুজটা, এখানে তো আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিধি ইউজ করতে পারি। সেটা কি হবে? যে বিও প্লাস তোমার হচ্ছে ওসি ইকুয়াল টু তোমার হবে হচ্ছে যে বিসি, রাইট? এই যে এটাই আমার এখানে লিখেছে যে বিও প্লাস ওসি ইকুয়াল টু তোমার হচ্ছে বিসি। আচ্ছা, এবার আমরা তো একটা জিনিস জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো তোমার কি পরস্পর সমান এবং কি সমান্তরাল না? তাহলে মানে আমরা এখান থেকে বলতে পারি না যে তোমার এই দুইটা বাহু নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমরা বলতে পারি যে এডি বাহুটা আর যে আমার বিসি বাহু তারা তোমার কি সমান হবে। এই যে এডি আর হচ্ছে তোমার বিসি এই দুজন তোমার হচ্ছে সমান হবে এবং সমান্তরাল হবে। এই যে এটাই লিখলাম যে এডি প্লাস তোমার হচ্ছে বিসি। এখন এডি মানে তো আমি আবার জানি যে এও প্লাস তোমার ওডি, রাইট? তো এটা আমি লিখলাম যে এডির পরিবর্তে তোমার হচ্ছে এও প্লাস ওডি লিখলাম এবং বিসির পরিবর্তে লিখলাম হচ্ছে তোমার এই যে এই পার্টটা যে বিও প্লাস তোমার হচ্ছে ওসি। এখন জাস্ট হচ্ছে আমার এখানে যে ধরে নিয়েছিলাম যে আমার এও ভেক্টরটা তোমার এ, বিও ভেক্টরটা ভি, ওসি ভেক্টরটা সি এবং ওডি ভেক্টরটা ডি, এই মানগুলো জাস্ট এখানে হচ্ছে আমি বসিয়ে দিলাম যে এও পরিবর্তে এ বসালাম, ওডির পরিবর্তে তোমার হচ্ছে ডি বসালাম, তোমার হচ্ছে বিওর পরিবর্তে বি বসালাম এবং ওসির পরিবর্তে হচ্ছে আমি সি বসালাম। এখন কি করলাম তুমি একটু মনে রাখতে পারো, যে এইভাবে মনে রাখতে পারো যে এই সিটাকে তুমি এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? এটা মাইনাস সি হয়ে যাবে। আর এই ডিটাকে এই পাশে নিয়ে আসলে তোমার হচ্ছে মাইনাস ডি হয়ে যাবে। সাইডে লিখে দেবে যে উভয় পক্ষ থেকে উভয় পক্ষে মাইনাস সি মাইনাস ডি যোগ করে আর কি। বললাম না যে ভেক্টর আমরা জাস্ট যোগই করতে পারি, তো এই কারণে লিখে দেবো যে উভয় পক্ষে মাইনাস সি মাইনাস ডি হচ্ছে যোগ করে। বাট এভাবে তুমি মনে রাখতে পারবা। আচ্ছা, এবার তাহলে আমি কি বুঝলাম? আমি বুঝতেছি যে এ মাইনাস সি আর বি মাইনাস ডি তারা হচ্ছে সমান। এখন তো দেখো তো ভাই, এ কি আর সি কি? এই যে এ হচ্ছে তোমার এতটুক আর সি কি এই যে এতটুক। এখন একটু দেখো তো এ আর সি কি তোমার একই ধারক রেখার উপর অবস্থান করতেছে না? যে এ যে ধারকের উপর বা যেই সরলরেখার উপর অবস্থান করতেছে, বি এর অবস্থান কি আসলে সেই সরলরেখার উপরই অবস্থান করতেছে না, তাই না? তার মানে আমি বলতে পারি যে এ মাইনাস সি যেটা, এই যে এ মাইনাস সি যেটা, এটা হবে কি তোমার আসলে এই যে এই সরলরেখার উপরই অবস্থান করবে। এই যে এসি যে বাহু রেখাটা এটার উপরই হচ্ছে আমার অবস্থান করবে। তার মানে তাদের ধারক হবে হচ্ছে সেম। তার মানে এ আর সি এর ধারক যদি তোমার হচ্ছে এসি হয়, এই যে এর ধারকও তোমার এসি এবং সি এর ধারকও তোমার হচ্ছে এসি, তার মানে এ মাইনাস সি এর ধারক হবে তোমার এই যে এসিটাই, রাইট? ঠিক একইভাবে বি এর ধারকও তোমার মনে করে হচ্ছে বিডি এবং ডি এর ধারকই তোমার হচ্ছে বিডি না? তার মানে এই যে বি মাইনাস ডি এর ধারকও তোমার কি বিডি হইতে হবে, তাই তো? এখন একটু চিন্তা করো তো,
এই যে এ মাইনাস সি এর ধারক আমি বুঝতেছি সেটা হচ্ছে আমাদের এই যে এসিটা, এই যে এসি, রাইট? এবং বি মাইনাস ডি এর যে ধারক, এই যে বি মাইনাস ডি এর ধারক আসলে কি তোমার হচ্ছে বিডি না? দুইটা ধারক কি আসলে সেম? সেম তো না। তাহলে আমরা এটা দুজনকে কি সমান বলতে পারবো? সমান তো বলতে পারবো না, কারণ আমরা জানি যে যদি এইটার মান এবং এটার মান যদি শূন্য না হয়, অশূন্য যদি হয়, তাহলে কি আমরা কখনো বলতে পারবো যে এইটা আর এটা কি সমান? একমাত্র কখন সমান বলতে পারবো, যখন এইটার বিয়োগফল তোমার জিরো হয়ে যাবে এবং এটার মানও তোমার কি জিরো হয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি জিরো হয়ে যাবে, যে এটাও জিরো এটাও জিরো, তার মানে জিরো ইকুয়াল টু তোমার হচ্ছে জিরো। তার মানে এরা যদি সমান হইতে হয় এবং অবশ্যই এই দুইজনের মানই তোমার কি হইতে হবে? জিরো হইতে হবে। তার মানে আমরা বলতে পারবো যে এ মাইনাস সি এটা তোমার জিরো হইতে হবে, আবার বি মাইনাস ডি এটাও তোমার আসলে জিরো হইতে হবে। একমাত্র জিরো হইলেই তারা আসলে সমান হবে। তোমার যদি জিরো না হয়, তার মানে আমরা বুঝতেছি তাদের ধারক আসলে সেম না, তারা তাহলে তোমার কি সমান হবে না। ওই যে আমরা দেখছিলাম না যে সমান হইতে হইলে অবশ্যই কি একই ধারক হইতে হয় অথবা সমান্তরাল হইতে হয়, ধারকগুলো সমান্তরাল হইতে হয়। বাট এখানে তো আসলে সমান্তরাল না, তারা তো পরস্পরকে ছেদ করছে, তারা সমান্তরাল কখনো হইতে পারবে? হইতে পারবে না, রাইট? তো এখান থেকে সুন্দর করে লেখা আছে, এই লেখাটাতে জাস্ট একবার তোমরা হচ্ছে পড়ে ফেলবা, তাইলেই হবে। তারপর আমরা কি করলাম যে এই যে এ ভেক্টর ইকুয়াল টু তোমার কি সিটাকে এই পাশে নিয়ে গেলে কি সি হয়ে যাবে, সি ভেক্টর। তো মডুলাস যদি নিয়ে নিই তাহলে হবে কি এই যে এ মডুলাস ইকুয়াল টু তোমার হচ্ছে সি মডুলাস, তার মানে তাদের দৈর্ঘ্য আসলে সেম সেম। এখান থেকে আমরা বলতে পারি যে বি মডুলাস ইকুয়াল টু তোমার হচ্ছে ডি মডুলাস। তো আমাকে আসলে এটাই প্রমাণ করতে বলছিল যে আসলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এ আর সি এর এই যে তাদের দৈর্ঘ্য তোমার সেম, আর বি আর ডি তাদের দৈর্ঘ্য তোমার আসলে সেম। জাস্ট তোমাদের কনফিউশন হতে পারে যে এই পার্টটা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা যে যেহেতু তাদের ধারক আসলে সেম না, এই যে অশূন্য ভেক্টর হলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। অশূন্য হলে কি ধারক সমান হবে, একই হবে অথবা কি সমান্তরাল হবে। একদম বেসিকে আমরা পড়েছিলাম। একমাত্র সমান হবে কখন? যদি তারা আসলে তোমার শূন্য হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি ওকে এটাও জিরো এটাও জিরো, তাহলে তারা আসলে সমান। আর এটা জিরো হইলে আমরা এইভাবে বলতে পারি এ ইকুয়াল টু সি, আর এটা জিরো হইলে বলতে পারি হচ্ছে আমরা বি ইকুয়াল টু আসলে ডি। প্রমাণ হয়ে গেল। এটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো কি বলা আছে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। আর যে কোনো একটা চতুর্ভুজ তুমি ধরে নাও যে এ বি সি ডি তোমার একটা চতুর্ভুজ। তো বলা হয়েছে এই চতুর্ভুজে তো চারটা বাহু, এই চারটা বাহুর প্রতিটা বাহুর মধ্যবিন্দু আমি আগে নির্ণয় করব। মনে করো এই এ বির মধ্যবিন্দু মনে করো পি, এই বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো কিউ, এই সিডি বাহুর মধ্যবিন্দু তোমার আর, এবং ডি এ বাহুর মধ্যবিন্দু তোমার হচ্ছে এস। এখন এই যে আমি মধ্যবিন্দুগুলো পেলাম পি কিউ আর এস, তাদেরকে আমি কানেক্ট করে দেবো। পি এর সাথে তোমার কিউকে কানেক্ট করবো, কিউর সাথে আর কে কানেক্ট করবো, আর এর সাথে এস কে কানেক্ট করবো, এস এর সাথে তোমার হচ্ছে যে পি কে কানেক্ট করবো আর কি। মানে পি কিউ, কিউ আর, তোমার আর এস এবং হচ্ছে এসপি, এই বাহুগুলো হচ্ছে আমি কানেক্ট করব। তাহলে আমি দেখবো যে এই যে আমি বাহুগুলো পেলাম বা এই যে আমি রেখাগুলো পেলাম, তারা হচ্ছে তোমার সামান্তরিকের চারটা বাহু। পি কিউ আর এস এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা হচ্ছে আমার এখন প্রমাণ করতে হবে। তো ইন্টারেস্টিং প্রমাণ, যা যা বললাম এটাই তুমি এখন লিখবা। যে মনে করি এ বি সি ডি চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পি কিউ আর এস এবং পি কিউ কিউ আর আর এস আর তোমার হচ্ছে এসপি যোগ করেই প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস হচ্ছে একটা সামান্তরিক। এখন সেই আগের মতোই হচ্ছে আমরা একটু ধরে নেব। কি ধরবো? যে মনে করো এ বি, এই যে বাহুটা, এই এ বি যে ভেক্টরটা, এটাকে মনে করো আমরা এ ভেক্টর ধরে নিচ্ছি। তারপর তোমার হচ্ছে যে বিসি, বিসিকে মনে করছে আমরা বি ভেক্টর ধরে নিচ্ছি, সিডিকে মনে করো হচ্ছে আমরা সি ভেক্টর ধরে নিচ্ছি, আর হচ্ছে আমাদের যে ডিএ এটাকে মনে করো হচ্ছে আমি ডি ভেক্টর ধরে নিচ্ছি। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো তো আমরা একটু ওরিয়েন্টেশন কীভাবে হবে আর কি। দিকগুলো দেখো, এই যে আমরা এ বি প্রথমে দিলাম, তারপর হচ্ছে বিসি দিলাম, তারপর সিডি দিলাম, তারপর ডিএ দিলাম। এই যে দিকগুলো দেখো, দিকগুলো ওরিয়েন্টেশনটাও দেখো। আবার দেখো যে পি কিউ আর এস এই দিকগুলো দেখো, এই যে এই দিকে একটা দিক দিলাম, এদিকে দিক দিলাম, এদিকে দিক দিলাম, এদিকে দিক দিলাম। এখন সামান্তরিক হইতে হলে তো আমি জানি যে আসলে সমান এবং সমান্তরাল হইতে হবে। মানে এইটা আর এটার দিক কি তোমার সেম দিকে হইতে হবে না? ওই যে সমান ভেক্টরের জন্য আমরা পড়ছিলাম না যে সমান হইতে হবে, প্রথমত সমান হইতে হবে, ধারক রেখা তোমার সেম হইতে হবে অথবা সমান্তরালে থাকতে হবে, এবং সমান হওয়ার জন্য দিকটাও ইম্পর্টেন্ট, দিকে কি হওয়া ইম্পর্টেন্ট, রাইট? তো এই দুইটা দিক কিন্তু আসলে ভিন্ন দিক, রাইট? তো আমাদের আসলে কন্ট্রাডিকশন, এটা আসলে প্রমাণ করতে হবে কন্ট্রাডিকশন দিয়ে যে এটা আসলে ভিন্ন দিক হইতে পারবে না, এটা আসলে তোমার একই দিক হবে। তো এটা আসলে দিকটা একই হবে, এটা আমরা প্রমাণ করবো যে হ্যাঁ এই দিক দুইটার দিকই আসলে তোমার সেম। তো চলো এত কথা না বলে প্রমাণে চলে যাই। বাট এটা লক্ষ্য করো তো, এই যে আমি এতগুলো কানেক্ট করলাম, এত কিছু কানেক্ট করাতে কি দেখো তো এখানে অনেকগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? যেমন চিন্তা করো এটা একটা ত্রিভুজ পি বি কিউ, এটা একটা ত্রিভুজ। তারপর মনে করো কিউ আর সি এটা তোমার একটা ত্রিভুজ, কিউ ডি এস এটা তোমার একটা ত্রিভুজ, তারপর এস এ পি এটা তোমার একটা ত্রিভুজ। আর একটা ত্রিভুজ দেখো তো, এখানে তার কর্ণ আছে।
এই ABCD যে আমার চতুর্ভুজ, এটা একটা কর্ণ কিন্তু তোমার হচ্ছে যে এসি। এই এসি কর্ণটাও কিন্তু তোমার এই ABCD চতুর্ভুজকে দুইটা ত্রিভুজে ভাগ করছে। একটা ত্রিভুজ কি দেখো তো, ABC, এটা একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ কি ACD, এটা একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। এই সবগুলোই হচ্ছে আমাদের আসলে কাজে লাগবে, এই কারণে এত কথা বলার মূল রিজন আর কি। আচ্ছা, এবার একটু চিন্তা করো, আমি প্রথমত তোমার এই PBQ এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, যে PBQ এই ত্রিভুজটার মধ্যে দেখো তো আমি যদি ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে কি পাই? তাহলে দেখো তো আমরা পাই না যে PB, এই যে PB প্লাস BQ, যে PB প্লাস BQ ইকুয়াল টু আমার কী হবে বলো তো? PQ না? এই যে PQ আমরা পেয়ে গেলাম, রাইট? আচ্ছা, এবার একটু চিন্তা করো তো তুমি, এই যে আমার PB, এই PBটা আসলে কার অর্ধেক? ABর অর্ধেক না? এই যে যেহেতু আমরা জানি যে P হচ্ছে তোমার ABর মধ্যবিন্দু, তার মানে AP আর PB তারা কি সমান? এবং শুধু PBকে আমি বলতে পারি, এই যে শুধু PBকে আমি বলতে পারি AB এর অর্ধেক, তাই তো? তো তুমি আসলে এটাই লিখবা যে PBর পরিবর্তে তুমি লিখবে হচ্ছে হাফ AB। ঠিক সেমভাবে BQ দেখো তো কার অর্ধেক? BQ তোমার হচ্ছে BCর অর্ধেক হবে না? যেহেতু Q হচ্ছে তোমার B আর C এর মধ্যবিন্দু, তার মানে তোমার BQ আর QC তারা তোমার সমান। তার মানে তুমি আসলে বলতে পারো যে BQ আসলে কি হবে, যে তোমার BQ হচ্ছে তোমার হাফ BC। দিয়ে দিলাম যে তোমার হাফ BC ইকুয়াল টু তোমার হচ্ছে PQ। এখন দেখো এখান থেকে আমি যে হাফ কমন নিয়ে নিই, হাফ কমন নিলে কী হবে, যে AB প্লাস তোমার হচ্ছে BC ইকুয়াল টু তোমার হচ্ছে PQ। এখন AB যে ভেক্টরটা, এটাকে আমি আসলে কি ধরে নিয়েছিলাম, যে A ভেক্টর, আর BC যে ভেক্টরটা এটাকে আমরা ধরে নিয়েছিলাম কি V ভেক্টর। মানটা বসাই দাও, যে তোমার হাফ ইন্টু A প্লাস B হয়ে গেল, রাইট? ইকুয়াল টু হচ্ছে তোমার PQ। তার মানে এই যে আমার PQ যে আমার ভেক্টরটা, এই ভেক্টরটা আসলে কি হবে, এই A আর V এর যোগফলের অর্ধেক হবে আর কি। এই যে PQ হবে তোমার হচ্ছে A আর B এর যোগফলের অর্ধেক, রাইট? ঠিক সেম উপায়ে আমি হচ্ছে তোমার QR এর জন্য বের করতে পারি, RS এর জন্য বের করতে পারি, SPর জন্য বের করতে পারি। এই একটা হচ্ছে আমরা একটু ডিটেলসে লিখবো, তারপর বলবো যে অনুরূপভাবে আমরা এটাও পাই, রাইট? আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। তো এটা মনে রাখাটা আরও অনেক ইজি। দেখো P কোথায় অবস্থান করতেছে? A ভেক্টরের উপরে। Q কোথায় অবস্থান করতেছে? V ভেক্টরের উপরে। তার মানে তুমি বলতে পারো এই PQর জন্য হবে তোমার হচ্ছে A আর B এর যোগফলের অর্ধেক। ঠিক সেমভাবে আমরা এখান থেকে কাজ করব। দেখো তো QS যদি তুমি বের করতে চাও, Q কোথায় অবস্থান করতেছে? B ভেক্টর এখানে। আর কোথায় অবস্থান করতেছে? S ভেক্টরের উপরে। তার মানে আমরা কি করব, B আর C কে, সরি S না C আর কি, B আর C কে তুমি যোগ করে অর্ধেক আমার কি হবে, এই Q আর R এর যে ভেক্টরের মানটা হবে, রাইট? ভেক্টরটা হবে। ঠিক তেমনি হবে আমি যে RS ভেক্টরটা নির্ণয় করতে চাই, সেটা কি হবে, এই C ভেক্টর আর এই আমার যে D ভেক্টর, এই C আর D এর যোগফলের অর্ধেক হবে আর কি, রাইট? তো এটাই আর কি আমরা লিখবো, যে তাহলে আমাদের হচ্ছে যে এখান থেকে আমরা পেলাম যে তোমার PQ কি হচ্ছে, যে PB আর হচ্ছে তোমার BQ, তারপর PBর পরিবর্তে লিখলাম হাফ AB, আর BQর পরিবর্তে লিখলাম হাফ তোমার AC। হাফ কমন নিয়ে কি হলো, হাফ কমন নিয়ে হচ্ছে আমরা যে এটা পেলাম, যে A প্লাস B, যেটা আমরা অলরেডি এখান থেকে বের করে ফেলেছি, রাইট? তারপর আমরা যে অনুরূপভাবে লিখবো, যে অনুরূপভাবে আমাদের QR কি হবে, QR হবে হচ্ছে তোমার হাফ B আর C এর যোগফল। তারপর তোমার হচ্ছে এই RS, এটা কি হবে, হাফ C আর D এর যোগফল। তোমার হচ্ছে এই যে RS হচ্ছে হাফ আর C আর D এর যোগফল। ঠিক তেমনিভাবে SP তাহলে কি হবে বলো তো মনে মনে, D আর এর জন্য হবে না, D আর এর যোগফল হবে না, হাফ D আর এর যোগফল। তার মানে আমাদের SP হবে এই যে হাফ D আর এর যোগফল। তার মানে একটা সুন্দর করে তুমি যদি বের করতে পারো বোঝা, বাকিটা একদম ইজি না, খুব মুখস্থ করা লাগবে, মনে রাখতে পারবে না খুব ইজিলি, রাইট? তো এগুলো আসলে খুব মুখস্থ করতে ট্রাই করোই না, জাস্ট হচ্ছে এই ত্রিভুজ ভিত্তিটা বুঝে লিখে বাকিটা তুমি নিজে নিজে বের করতে পারবা, যেভাবেই তুমি যেই মানই দাও না কেন। আচ্ছা, এবার একটু চিন্তা করো, আমরা এতটুকু লিখে ফেললাম, রাইট? এতটুকু লিখে ফেললাম। এবার একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে এই ভিতরের লাইনগুলো ভুলে যাও, মনে মনে এবার চিন্তা করো, তোমার কাছে হচ্ছে ABCD একটা তোমার হচ্ছে চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের একটা কর্ণ তোমার হচ্ছে AC। তাহলে এই কর্ণটা তোমার এই ত্রিভুজকে তোমার এই চতুর্ভুজকে দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলো না। একটা ত্রিভুজ কি হবে, এই যে ABC, যেটা আমি অলরেডি তোমাকে বলছিলাম যে ত্রিভুজ ABC। এখন এই ত্রিভুজ ABCতে দেখো তো আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে পারি না। সেটা কি হবে, যে AB প্লাস BC ইকুয়াল টু তোমার হচ্ছে AC। কি হচ্ছে, যে AB ভেক্টর প্লাস তোমার BC ভেক্টর ইকুয়াল টু কি তোমার হচ্ছে AC ভেক্টর, তাই না? তো আমরা তাহলে এখান থেকে কি বলতে পারি, AB মানে কি, AB মানে তো A ভেক্টর, VC মানে কি, VC মানে তোমার V ভেক্টর ইকুয়াল টু তোমার হচ্ছে AC ভেক্টর, রাইট?
ঠিক আরেকটা ভাবে তুমি চিন্তা করতে পারো যে তুমি মনে করো ত্রিভুজ এসিডির জন্য চিন্তা করো, এসিডির জন্য তুমি কীভাবে চিন্তা করতে পারো? এসিডির জন্য তুমি চিন্তা করো, মনে করো তোমার ভেক্টর এডি সিডি, ভেক্টর সিডি সিডি প্লাস তোমার হচ্ছে ডিএ, এটা ইকুয়াল আসলে কী হবে বলো তো? এটা ইকুয়াল হবে না তোমার সিএ ভেক্টর, মানে এই ভেক্টরটা সিএ ভেক্টর হবে না, এই যে সিএ, রাইট? এটা তো আমরা কল্পনা করতে পারি যে সিডি ভেক্টর প্লাস তোমার ডিএ ভেক্টর ইকুয়াল টু তাহলে কী হবে? এখান থেকে এটার যোগফল, এই যে সি থেকে এর যোগফল, সি এ হবে, ডিরেকশনটা হবে তোমার সি থেকে এর দিকে। আগেটা কী ছিল? আগেটা ছিল তোমার এ থেকে সি এর দিকে, যেহেতু আদি আর তোমার প্রান্ত যোগ করবো, এই যে আদি আর প্রান্ত যোগ করবো, আর এখানে সেম এই যে আদি আর প্রান্ত যোগ করতেছি, তার মানে সি এ হচ্ছে। তো এটা আসলে আমাদের কোথায় কাজে লাগবে? এটা আসলে কোথায় কাজে লাগবে এটা একটু আমরা এখন চিন্তা করি। আচ্ছা আগে এটা লিখে নেই যে তাহলে সি আমাদের সিডি মানে কি? সিডি মানে তোমার হচ্ছে সি ভেক্টর, আর ডি মানে কি ছিল? ডি মানে তোমার হচ্ছে ডি ভেক্টর ছিল, রাইট? ইকুয়াল টু তোমার হচ্ছে সি এ। আচ্ছা এবার একটু চিন্তা করো তো, আমি কি এটা এইভাবে বলতে পারি না যে মনে করো যে তোমার এসি ভেক্টর আর তোমার হচ্ছে ইকুয়াল দিয়ে তুমি যদি লিখি ইকুয়াল এই যে তোমার সিএ ভেক্টর, এদেরকে যদি আমি সমান বলতে চাই তাহলে আমার কি করতে হবে বলো তো? একটা মাইনাস এখানে দিতে হবে না? বিপরীত ওই যে মনে আমার পড়ছিলাম না যে এবি ভেক্টর আর তোমার হচ্ছে ভিএ ভেক্টর সমান হবে কখন? জাস্ট আমি যদি এখানে একটা মাইনাস দিয়ে দিই যে এবি ইকুয়াল টু তোমার হচ্ছে মাইনাস বিএ, এটা তো আমরা লিখছিলাম, তো এটা থেকে আমরা আসলে এটা লিখতে পারি। তাহলে তাহলে এবার একটু চিন্তা করো তো, তাহলে আমরা একটা কাজ করি যে এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি, যে এসি মাইনাসটা এই পাশে নিয়ে আসে প্লাস হয়ে যাবে, প্লাস তোমার হচ্ছে সিএ, তাহলে এখানে তোমার জিরো থেকে গেল, রাইট? এখন আমরা তো আসলে জানি যে এটা ইকুয়াল টু এটা, রাইট? তাহলে আমরা এই এসি ভেক্টর এই সিএ ভেক্টরের পরিবর্তে আসলে কি লিখতে পারি? দেখো তো, এই যে এই এসি ভেক্টর ইকুয়াল টু কি মাইনাস তোমার হচ্ছে সিএ ভেক্টর না? অথবা সিএ ভেক্টরকে আমরা আসলে কি লিখতে পারি? মাইনাস এসি ভেক্টর। এখন চিন্তা করো এই সিএ ভেক্টরটাকে আমি হচ্ছে রিপ্লেস করতে চাই এসির মাধ্যমে, তাহলে আমার কি হবে? মাইনাস এসি ভেক্টর হবে না? ইকুয়াল টু জিরো আসলে, তার মানে এটার এই দুজনকে মাইনাস করলে তো আসলে আমি জিরোই পাই, এটা তো আমরা আসলে জানি, তাই না? বাট এখন মূল কথাটা হচ্ছে আমাদের এই পার্টটা থেকে আসতেছে, যে এই পার্টটা থেকে, যে এই পার্টটা থেকে, এই পার্টটা আসলে কি? যে এসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইকুয়াল টু জিরো। এখন ভাই এসি ভেক্টর আসলে কি? এসি ভেক্টর মানে তোমার হচ্ছে এ প্লাস বি, আর সিএ ভেক্টর মানে কি? সিএ ভেক্টর মানে হচ্ছে তোমার সি প্লাস ডি। তাহলে এখন দুজনকে আমি যোগ করে দিই, যোগ করলে আমি কি পাবো? যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু আসলে জিরো, রাইট? এটা আমি এইভাবে লিখতে পারি না যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এটার মানে হচ্ছে তোমার এই যে এসি প্লাস সি, সি এটা কি? সি এটা তোমার হচ্ছে যে এটা সি প্লাস ডি, এই যে সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে জিরো হচ্ছে। তো এখান থেকে আমি বলতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু এই যে সি ডিটাকে, সি প্লাস ডিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? মাইনাস সি প্লাস ডি হয়ে যাবে না? ক্লিয়ার? এতটুকু বুঝে গেছে? এই জিনিসটি হচ্ছে আমরা এখানে লিখছে, এই দেখো এই যে এই ব্যাপারটা, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা হচ্ছে আমরা এইভাবে লিখেছি, এখান থেকে এসেছে আর কি, যে এই লাইনটা এখানে লিখেছে। তো এটা ইকুয়াল টু হচ্ছে জিরো। কেন জিরো হচ্ছে এটা এক্সপ্লেন করে দিলাম এখানে, যে এটা আসলে সমানের জন্য এটা আসলে জিরো হয়ে যায়, তার মানে এই পার্টটা হচ্ছে জিরো, এই যে জিরো, তার মানে বলতে পারি এটা ইকুয়াল টু আসলে জিরো। তো এটা জিরো হইলে আমরা একটা পার্টকে ওই পাশে নিয়ে আসলে মাইনাস দিতে পারি, যে এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হচ্ছে মাইনাস সি প্লাস ডি হয়ে যাবে। এখন একটা কাজ করব, কি কাজ করব? উভয় পাশে আমি হাফ দিয়ে গুণ করব, মানে এই যে এখানে আমি হাফ নিয়ে আসবো, এখানে আমি হাফ নিয়ে আসবো, দুই পাশে তো আমি একই জিনিস গুণ করতে পারি, তাই না? তো এখানে আমি হাফ নিয়ে আসলাম, এখানেও হাফ নিয়ে আসলাম, এই যে হাফ নিয়ে আসলাম। এবার দেখো তো ভাইয়া এই হাফ এ প্লাস বি আসলে কি ছিল? তোমার এই পি কিউ ছিল না? পি কিউ ভেক্টরটা ছিল না? কোথায় ছিল এই যে পি কিউ ভেক্টরটা আমার আসলে কি ছিল? তোমার হাফ এ প্লাস বি ছিল। আবার দেখো তো ভাইয়া এই হাফ সি প্লাস ডি যেটা, এটা আসলে কোন ভেক্টরটা ছিল? হাফ সি প্লাস ডি, দেখো তো এটা আমার কি, যে আর এস ভেক্টরটা ছিল না? যে এই পার্টটা আর এস ভেক্টর, তার মানে এই হাফ এ প্লাস বি এর পরিবর্তে আমি পি কিউ লিখতে পারি, এবং এই হাফ সি প্লাস ডি এর পরিবর্তে হচ্ছে আমি আর এস লিখতে পারি, এবং এখানে একটা মাইনাস ছিল, তো মাইনাসটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন চিন্তা করো তো এই যে মাইনাস আর এস, এটাকে আমি লিখতে পারি না আসলে শুধুমাত্র, সরি আর এস, হ্যাঁ আর এসই, তো এটাকে আমি শুধুমাত্র লিখতে পারি না এস আর, রাইট? এটা এই যে এটার মতো আর কি, এই যে এই প্রপার্টিটা অনুযায়ী আমি লিখতে পারি না যে তোমার যে এস আর ইকুয়াল টু, এই যে এস আর ইকুয়াল টু, এস আর ভেক্টর ইকুয়াল টু হবে তোমার মাইনাস আর এস ভেক্টর, তাই না? দিক খালি কি দিক পরিবর্তন হয়ে গেলে কি আমার প্লাসটা মাইনাস হয়ে যায় না? এস আর যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে আমার আর এসটা হবে কি নেগেটিভ দিকে না? তো এটা আমরা লিখতে পারি যে মাইনাস
আর এস হবে তোমার হচ্ছে পজিটিভ এস এর। তো আমরা এখান থেকে আসলে একটা জিনিস প্রমাণ করে ফেললাম যে এই পি কিউ ভেক্টর আর আর এস ভেক্টর হচ্ছে তোমার সমান। এখন পি কিউ ভেক্টর আর আর এস ভেক্টর সমান হইতে হলে কী কী হইতে হবে? তিনটা প্রপার্টি আমরা পড়ছিলাম যে আমাদের এই পি কিউর যে দৈর্ঘ্য আমরা যদি হচ্ছে মডুলাস দিয়ে দিই আর কি, এখানে যদি আমরা একটা মডুলাস সিম্বল দিয়ে দিই, এই যে আমার দৈর্ঘ্য পাবো না, যে পি কিউর যে আমার দৈর্ঘ্যটা হবে আর আর এস এর যে আমার দৈর্ঘ্য হবে এটা হচ্ছে আমার সমান হবে। এবং এই দুইটা ভেক্টর তোমার হচ্ছে একই ধারক রেখার উপর অবস্থান করবে অথবা দুইটা পরস্পর সমান্তরাল ধারক রেখার উপর অবস্থান করবে। মূল কথা হচ্ছে দুজন সমান্তরাল হবে আর কি। এবং কি হবে, তাদের দিক হচ্ছে একই হবে। এবার একটু খেয়াল করো তো, এই যে আমার পি কিউর দিক ছিল এখানে, এখন আর এস এর দিক না, আমার কিন্তু এখানে এস আর এর দিক দেওয়া আছে, তার মানে আর এস এর দিক হবে কি আসলে এই যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ওরিয়েন্টেশন হবে আর কি। ঠিক তেমনি হয় তুমি প্রমাণ করতে পারবা যে আমাদের এই ডিরেকশনটা আসলে কেমন হবে, রাইট? তো এই হলো হচ্ছে আমাদের পি কিউ আর আর এস হচ্ছে আমরা বুঝতে পারলাম যে তারা হচ্ছে সমান এবং সমান্তরাল, রাইট? অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারবো যে কিউ আর আর হচ্ছে তোমার পি এস তারাও কি হবে, সমান এবং সমান্তরাল হবে। তার মানে আমরা বলতে পারি যে তোমার এই যেহেতু বিপরীত বাহুগুলো, এই যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তার মানে আমাদের পি কিউ আর এস হবে একটা সামান্তরিক। আশা করি বুঝতে পেরেছো। একটু চিন্তা করবা, মানে একটু চিন্তা করো, চিত্রটা দেখো, একটু বুঝে বুঝে পড়ো, দেখবা তোমার পরীক্ষা হলে এটা না মুখস্থ করা লাগতেছে না, একদম তোমার মন থেকে আসতেছে যে লিখতেছো, মন থেকে তুমি লিখতেছো। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার মনে পড়ে আমি যখন 9 10-এ ছিলাম অনেকগুলো পরীক্ষায় এটা অ্যান্সার করছিলাম, এবং তোমাদেরও আসতে পারে ইনশাল্লাহ। আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, তোমরা টেস্ট পেপারটা খুলে দেখবো, এটা প্রায় সবই পরীক্ষায় আসে। কি বলা আছে দেখো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। আমরা কি জানি ট্রাপিজিয়াম কি? একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের তোমার দুইটা বাহু তোমার সমান্তরাল থাকে আর অপর দুইটা বাহু তোমার হচ্ছে অসমান্তরাল থাকে। তো আমি ধরে নিচ্ছি এ বি সি ডি তোমার একটা ট্রাপিজিয়াম, যেখানে কিনা এ বি আর হচ্ছে তোমার ডিসি তারা হচ্ছে তোমার সমান্তরাল, এবং এই এ বি ডিসি থেকে তোমার বড়, এবং তোমার এই এডি আর তোমার বিসি দুইটা অসমান্তরাল বাহু। তো আমাদের এখন কি প্রমাণ করতে হবে? আমার প্রমাণ করতে হবে যে দুইটা অসমান্তরাল যে বাহু, একটা তোমার এডি এবং আরেকটা তোমার হচ্ছে বিসি, তাদের মধ্যবিন্দুগুলোর যোগফল হচ্ছে আমাদের কানেকশন যে লাইনটা, এটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এই যে এডি এর মধ্যবিন্দু কত, ই পয়েন্টটা, আর বিসি এর যে মধ্যবিন্দু এটা মনে করো এফ। এখন আমি কি করব, ই আর এফটাকে হচ্ছে আমি যোগ করে দিব। এখন আমার প্রমাণ করতে হবে এই যে আমার ইএফ যে একটা ভেক্টর পেলাম, এই ইএফ ভেক্টরটা কি হবে, এই এবি ভেক্টর আর এই ডিসি ভেক্টরের সমান্তরাল হবে, এবং এই ইএফ এর যে দৈর্ঘ্যটা হবে এই দৈর্ঘ্যটা হবে এই এবি আর ডিসি এর যোগফলের অর্ধেক, রাইট? তো আমরা হচ্ছে এই যে মনে করি লিখে নেব যে মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের তোমার হচ্ছে এডি ও বিসি অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ, মানে যা যা বললাম এটি তুমি এখানে লিখবা সুন্দর করে গুছায়া। এই ই আর এফকে যোগ করি, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ই এফ রেখাংশ এবি ও ডিসি এর সমান্তরাল, এবং ই এফ ইকুয়াল টু হচ্ছে তোমার এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার এই এবি আর তোমার ডিসি এর যোগফলের অর্ধেকের সমান, রাইট? তো আমরা প্রমাণ করে নিব। তো প্রমাণের জন্য হচ্ছে শুরুতে আমার অবস্থান ভেক্টর ধরে নিতে হবে। তো আমরা কি করব, যে মনে করি কোনো নির্দিষ্ট ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। তার মানে এর জন্য হচ্ছে তোমার এ হবে, বি এর জন্য তোমার বি হবে, সি এর জন্য তোমার হচ্ছে সি হবে, এবং ডি এর জন্য তোমার ডি হবে। তার মানে কি আসলে যে ও এ আর কি, যে অবস্থান ভেক্টর তোমাদেরকে দেখাইছিলাম না, আর বি মানে কি ও বি, এটা মানে ও সি, এটা মানে তোমার হচ্ছে ও ডি, রাইট? তো অবস্থান ভেক্টরগুলো হচ্ছে আমরা ধরে নিলাম। এখন আমাদের কি বের করতে হবে? তাহলে একটু বলো তো, যদি আমার এই এর অবস্থান ভেক্টর তোমার এ হয়, তার মানে আমাকে বলো তো এখন এ বি ভেক্টরটা আসলে কেমন হবে? আমার মনে আছে বলছিলাম না যে বি থেকে এ বাদ যাবে, তো বি এর অবস্থান ভেক্টর কি বি আর এর অবস্থান ভেক্টর কি এ। তো এই পার্টটা আসলে মনে আছে, অবস্থান ভেক্টরের সময় দেখিয়েছিলাম। আবার মনে করো ডিসির অবস্থান ভেক্টর তাহলে কি হবে, এই যে ডিসির অবস্থান ভেক্টর তাহলে কি হবে, সি থেকে ডি বাদ যাবে, সি মাইনাস ডি, রাইট? আচ্ছা, তো আমরা এখন বের করব সেটা হচ্ছে ই বিন্দুর অবস্থান ভেক্টর। এই যে ই বিন্দুর অবস্থান ভেক্টর বের করব। তো ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? দেখো তো ই আসলে কার উপর অবস্থান করতেছে, এডির উপর অবস্থান করতেছে না, তার মানে এ আর ডি এর অবস্থান ভেক্টরের অর্ধেক কি হবে তোমার ই এর অবস্থান ভেক্টর, যেহেতু ই এ ডি এর ঠিক মাঝামাঝিতে অবস্থান করতেছে। তার মানে ই এর অবস্থান ভেক্টর কত হবে, এ আর ডি এর যোগফলের অর্ধেক, রাইট? তার মানে তোমার হচ্ছে
ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে তোমার এই যে এ আর ডি এর যোগফলের অর্ধেক, যেহেতু এটা এই এ আর ডি এর মাঝামাঝিতে আছে। ঠিক তেমনিভাবে তাহলে এফ এর অবস্থান ভেক্টর কি হবে, বি আর সি এর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক বা গড় বলতে পারি আমরা। তো আমার এই এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, যে বি প্লাস সি ইন্টু হাফ, মানে হাফ ইন্টু বি প্লাস সি, এই যে হাফ ইন্টু বি প্লাস সি। তো এখন আমি কি করব, আমি হচ্ছে তোমার এই ই এফ ভেক্টরটা বের করবো। আমরা তো হচ্ছে ই এর অবস্থান ভেক্টর বের করলাম, এফ এর অবস্থান ভেক্টর বের করলাম, তাহলে তোমার হচ্ছে ই এফ এর অবস্থান ভেক্টর বের করলে আসলে আমাদের কি হবে, ওই যে এফ এর থেকে ই এর অবস্থান ভেক্টর বিয়োগ যাবে, এফ এর অবস্থান ভেক্টর থেকে ই এর অবস্থান ভেক্টরটা বাদ যাবে। তো এখন এফ এর অবস্থান ভেক্টর কি, এই যে হাফ ইন্টু বি প্লাস সি। তো এটা বাদ যাবে কার থেকে, ই এর অবস্থান ভেক্টর থেকে। ই এর অবস্থান ভেক্টর কত, হাফ ইন্টু এ প্লাস ডি, এই যে হাফ ইন্টু এ প্লাস ডি। তো আমি এখন কী করলাম, এই হাফটাকে কমন নিয়ে ফেললাম। হাফটাকে কমন নিয়ে ফেললে কী হবে, এই যে বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি। তো এখন আমরা এটাকে একটু সাজাবো, কেন সাজাবো, যেন আমরা এই যে এই পার্টটা পেয়ে যাই, এ আর এ বি আর হচ্ছে ডিসি ভেক্টর পেয়ে যাই, এরকম করে সাজাবো। তার মানে এ বি ভেক্টর পাওয়ার জন্য আমার কী লাগবে, বি মাইনাস এ লাগবে না। তার মানে দেখো তো এখানে বি আর মাইনাস এ এদেরকে আমি একসাথে রাখলাম, তারপর সি মাইনাস ডি, যে সি মাইনাস ডি পাওয়ার জন্য এই সি আর মাইনাস ডিকে আমি একসাথে রাখলাম। তাহলে দেখো এই পার্টটার পরিবর্তে আমি বলতে পারি হচ্ছে আমার এ বি ভেক্টর, আবার এই যে এই পার্টটা সি মাইনাস ডি এর পরিবর্তে আমরা বলতে পারি হচ্ছে ডিসি ভেক্টর, এবং সাথে একটা প্লাস আছে, এই যে প্লাস। তার মানে হাফ ইন্টু এ বি প্লাস তোমার হচ্ছে ডিসি হয়ে গেল। এবার একটু চিন্তা করো তো, এই যে আমার এই যে এবিসিডি যে ট্রাপিজিয়াম, এই এবিসিডি ট্রাপিজিয়ামের জন্য কি আমার এই এবি আর হচ্ছে আমার ডিসি, এই দুইটা বাহু কি পরস্পর সমান্তরাল না? এখন এই দুইটা বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারি এই দুইটা ভেক্টরও তোমার পরস্পর সমান্তরাল হবে, যে এবি ভেক্টর আর ডিসি ভেক্টরও তোমার হচ্ছে পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই ইএফ ভেক্টরও তোমার কি এবি আর ডিসি ভেক্টরের সমান্তরাল হবে, রাইট? কারণ দেখতে পাচ্ছি যে এই এবি আর ডিসি যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে হাফ ইন্টু এবি প্লাস ডিসিও কী হবে, তোমার এবিরও সমান্তরাল হবে, আবার কি ডিসিরও সমান্তরাল হবে, তাই না? আর এটা মানে কি তোমার ইএফ, তার মানে ইএফ আসলে কি হচ্ছে, ইএফ তোমার এবিরও সমান্তরাল হবে, আবার ডিসিরও সমান্তরাল হবে, রাইট? তার মানে আমার এই ইএফ যে ভেক্টরটা, এটা আসলে এই দুইটারই সমান্তরাল হবে, ঠিক আছে? এবং দৈর্ঘ্য হবে এই দুইটার যোগফলের অর্ধেক। তা তুমি এখন এই দুটোর মধ্যে মডুলাস নিয়ে নাও, যে ইএফ, এই ইএফটাকে তুমি কি লিখতে পারো, মডুলাস অফ তোমার হচ্ছে ইএফ, তাই না? এটা মানে তো আসলে ইএফ, তাই তো? আর ইকুয়াল টু হাফ ইন্টু এই যে এবিকে তুমি আসলে দৈর্ঘ্য এবি লিখতে পারো, আর তুমি হচ্ছে যে ডিসিকে দৈর্ঘ্য তুমি হচ্ছে ডিসি লিখতে পারো। তার মানে এইভাবে তুমি প্রমাণ করে ফেললা যে এই আমার ইএফ যে ভেক্টরটা ছিল, ইএফ ভেক্টরের দৈর্ঘ্য হবে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহুর যোগফলের অর্ধেক, এবং এই ইএফ যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে তোমার ট্রাপিজিয়াম সমান্তরাল দুইটা বাহুর সমান্তরালে যাচ্ছে। তো এটাই হচ্ছে প্রমাণটা। তো এটার একটা বিপরীত প্রমাণও আছে, বিপরীত বলতে হচ্ছে বিপরীত না, মানে ওটা হচ্ছে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু নিয়ে আমরা করবো আর কি। তো এখানে প্লাস হইলে এখানে হবে মাইনাস আর কি, এই জন্য বিপরীত বলছি, বাট বিপরীত না। তো চলো, ওইটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ওইটা আমরা সলভ করে ফেলি। এটা খুবই ইম্পর্টেন্ট, বাট আগেটা যদি তোমরা বুঝে থাকো তো এটা বুঝতে আসলে কোনো সময় লাগবে না। কি বলছে দেখো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। তার মানে কি, তোমার বিসিইডি তোমার মনে করো একটা ট্রাপিজিয়াম আছে, তো ট্রাপিজিয়ামের এই বিসি আর ডি মনে করো তোমার হচ্ছে সমান্তরাল বাহু, আর এডি আর সিই মনে করো তোমার অসমান্তরাল বাহু। তো তোমাকে কি বলা হয়েছে, ট্রাপিজিয়ামের কর্ণ একটা তোমার হচ্ছে বিই কর্ণ আর একটা মনে করো সিডি কর্ণ, এই দুইটা কর্ণের মধ্যবিন্দু মনে করো এই বিই কর্ণের মধ্যবিন্দু তোমার এম, আর সিডি কর্ণের মধ্যবিন্দু মনে করো এন। এখন আমি কি করলাম, এই এম আর এনকে তোমার হচ্ছে যোগ করে দিলাম। তো আমার এখন প্রমাণ করতে হবে এই এম আর এন, এই যে এই ভেক্টরটা এম এন ভেক্টরটা সমান্তরাল দুইটা বাহুর সমান্তরাল হবে। মানে কি, এই এম এন হচ্ছে বিসিরও সমান্তরাল হবে, আবার হচ্ছে ডিইরও সমান্তরাল হবে, এবং এই এম এন এর যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কি হবে, এই বিসি মাইনাস যদি আমি ডিই করি তাদের বিয়োগফলের অর্ধেক হবে আর কি। তো আমরা এখন প্রমাণটা করব। তো প্রমাণের জন্য আমাদের আসলে এখন ধরে নিতে হবে যে এই বিসি বাহুটা তোমার বড় আর ডি বাহুটা তোমার হচ্ছে ছোট, মানে বিসি থেকে আমি ডি মাইনাস করব, যা বড়টা থেকে ছোটটা মাইনাস করবো আর কি। তো দেখো আমরা হচ্ছে লিখবো যে মনে করি যা যা বললাম তাই লিখবো আর কি, যে মনে করি এসিইডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় তোমার হচ্ছে বিসি আর তোমার হচ্ছে ডি, এবং ট্রাপিজিয়ামের বিই ও সিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এম আর এন। এম আর এন যোগ করি, ধরি বিসি হচ্ছে বড়, তোমার ডিই থেকে প্রমাণ করতে হবে যে এই এম এন হচ্ছে তোমার এই সমান্তরাল দুটা বাহু সমান্তরাল, এবং দৈর্ঘ্য হবে এটার বিয়োগফলের অর্ধেকের সমান।
তো এখন আমরা আবার ধরে নিব যে এই বি সি ই ডি এই যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর আমি ধরে নিব। তো ধরে নিচ্ছি যে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর তোমার হচ্ছে ছোট হাতের সি। আচ্ছা সিটা ওইখানে তোমার হচ্ছে ছোট হাতেরই মনে হচ্ছে, বাট সিটা মনে করি বড়, হ্যাঁ। আর ই বিন্দুর অবস্থান ভেক্টর তোমার ছোট হাতের ই, ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে তোমার ছোট হাতের ডি, রাইট। তো অবস্থান ভেক্টর নিয়ে তো তোমাদের আইডিয়া আছে। এই বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে কি হচ্ছে ও বি, রাইট। মূল বিন্দু থেকে তোমার হচ্ছে বি এর যেই দূরত্বটা, রাইট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেই অবস্থান ভেক্টর। তো এখন আমরা একটু বের করব তোমার হচ্ছে যে বিসির অবস্থান ভেক্টর আর হচ্ছে ডি এর অবস্থান ভেক্টর। তাহলে বলতে হয় বিসি যে ভেক্টরটা এটার অবস্থান ভেক্টরটা তাহলে কি হবে, এই যে সি মাইনাস বি হবে না, রাইট, এটা তো তোমরা পারো। আর ডি ভেক্টর অবস্থান ভেক্টর তাহলে কি হবে, এই যে প্রান্ত মাইনাস কি আদি না, তো এখানে কি হবে তোমার ই, তো প্রান্তিক মাইনাস আদি, ই মাইনাস তোমার হচ্ছে ডি। তো এই দুটো তুমি হচ্ছে এখানে বের করে রাখবা, এই যে তাহলে এই যে এই পার্টটা আর এই যে এটা সেম আগের মতো। আমরা হচ্ছে এখন মধ্যবিন্দু এম এর জন্য অবস্থান ভেক্টর বের করব আর মধ্যবিন্দু এন এর জন্য অবস্থান ভেক্টর বের করব। তো এই এম যেহেতু তোমার বি আর ই এর মধ্যবিন্দু, তার মানে বি আর ই এর যে অবস্থান ভেক্টর তার অর্ধেক হবে তোমার হচ্ছে এম এর অবস্থান ভেক্টর। তাহলে এম এর অবস্থান ভেক্টর কি হবে, বি প্লাস ই ডিভাইডেড বাই 2, রাইট, হাফ ইন্টু বি প্লাস ই আর কি। তার মানে এম বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ ইন্টু বি প্লাস ই। তাহলে তোমরা একটু বুদ্ধি করে বলো তো এন বিন্দুর এটার অবস্থান ভেক্টর কত হবে, হাফ ইন্টু সি প্লাস ডি, রাইট। মুখস্থ করা লাগতেছে যে হাফ ইন্টু সি প্লাস ডি। এখন তুমি কি করবা, এই এম এন ভেক্টরটা বের করবা, এই যে এম এন ভেক্টরটা বের করবা। সেটা কত হবে, যে এন মাইনাস এম হবে না, তো এম এর অবস্থান ভেক্টর মাইনাস তোমার হচ্ছে এন এর অবস্থান ভেক্টর হবে। তো এখানে এন এর অবস্থান ভেক্টর কি ছিল, যে হাফ ইন্টু সি প্লাস ডি লিখে দিলাম, মাইনাস এম এর অবস্থান ভেক্টর, এম এর অবস্থান কি ছিল, হাফ ইন্টু বি প্লাস সি, এই যে হাফ ইন্টু বি প্লাস সি লিখে দিলাম। তো এখন কি করবো, আমরা হাফটাকে হচ্ছে কমন নিয়ে ফেলবো। তো হাফটাকে কমন নিয়ে ফেলাম, হাফটাকে কমন নেওয়ার পর এখন কি থাকবে, যে সি প্লাস ডি মাইনাস বি মাইনাস তোমার ই থাকতে স্যার। এখন আমরা একটু মিলাবো, আমরা হচ্ছে যে এই পার্টটা নিয়ে আসতে চাই, আমরা বিসি নিয়ে আসতে চাই আর হচ্ছে ডি নিয়ে আসতে চাই এবং দুজনকে মাইনাস আকারে নিয়ে আসতে চাই, রাইট। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে যে এটা মাইনাস। তার এবার দেখো তো বিসি আমি আনার জন্য কি করতে হবে, সি মাইনাস বি করতে হবে। তো এখানে আমার সি কিন্তু আছে, মাইনাস বি, এই যে মাইনাস বি, তো এদেরকে আমি একসাথে নিয়ে আসি, যে সি মাইনাস বি। তারপর আর কি আছে, যে প্লাস ডি আছে আর তোমার মাইনাস ই আছে, তো তাদেরকে আমি একসাথে লিখলাম। বাট কাজটা কি হয়ে গেছে, না হয় নাই। কারণ আমার আসলে কি আনতে হবে, আমার আনতে হবে তোমার হচ্ছে ই মাইনাস ডি, বাট এখানে আছে কি ডি মাইনাস ই। তার মানে আমি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে ফেলি। তো মাইনাস কমন নিলে কি হবে, এটা তোমার প্লাস হয়ে যাবে আর ডিটা তোমার মাইনাস হয়ে যাবে। তো দেখো আমি হচ্ছে এখান থেকে মাইনাস কমন নিয়ে ফেলতেছি, মাইনাস, এই যে প্লাসটা মাইনাস হলে মাইনাস হয়ে গেলো, মাইনাস কমন নিলে এটা তোমার সামনে চলে আসবে প্লাস আকারে আর ডিটা তোমার মাইনাস হয়ে যাবে, এই যে চলে গেলো মাইনাস আকারে। তো এখন এটার পরিবর্তে কিন্তু তুমি লিখতে পারবে হচ্ছে বিসি, এই দেখো যে বিসি সি মাইনাস বি, এবং এই যে এটার পরিবর্তে ই মাইনাস ডি, এটার পরিবর্তে তুমি আসলে কি লিখতে পারবা, ডিই লিখতে পারবা। এই যে লিখে ফেললাম, তার মানে বিসি ভেক্টর মাইনাস তোমার হচ্ছে ডি ভেক্টর আর সাথে একটা হাফ আছে। তার মানে আমরা এখন বলতে পারবো যে সামান্তরিকের যেহেতু এই বিসি আর ডিই বাহুটা যেহেতু সমান্তরাল, তার মানে ভেক্টর বিসি আর ভেক্টর ডিও কি হবে, সমান্তরাল হবে, তাই না। এবং যেহেতু ভেক্টর বিসি আর ভেক্টর ডিও পরস্পর সমান্তরাল, তার মানে তাদের যে বিয়োগফল হবে এই বিয়োগফলটা হবে তোমার এই দুইটা ভেক্টরের সমান্তরাল হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারি। আর সাথে একটা হাফ আছে, তো এই হাফটাও কি হবে তোমার বিসি আর ডি এর সমান্তরালই হবে। আর এটা আসলে কার মান, এটা তোমার কি এম এন এর না, এম এন এর ভেক্টর না, এটা তো অ্যাকচুয়ালি এম এন ভেক্টর। তাহলে এই এম এন যে ভেক্টরটা, এই এম এন ভেক্টর তাহলে কি হবে তোমার এই বিসি আর হচ্ছে ডিই তোমার সমান্তরাল হবে। এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা জাস্ট একবার পড়ে নিতে পারো, বাট আশা করি ব্যাপারটা কনসেপ্টটা বুঝতে পারছো। তারপর আমাদের কি হবে, সমান্তরাল প্রমাণ করে ফেললাম। এখন আমাদের প্রমাণ করতে হবে না যে এটা থেকে এটা বিয়োগ করলে ওই বিয়োগফলের অর্ধেক হবে তোমার হচ্ছে এম এন এর যে দৈর্ঘ্যটা। তো এটা আমরা এখন প্রমাণ করবো, কি করবো, সিম্পল, যে মডুলাস নিয়ে নেবো, এই যে মডুলাস নিয়ে নেবো, মডুলাস নিয়ে মানটা পাবো, খালি দৈর্ঘ্যের মানটা পাবো, এটার মধ্যে মডুলাস নিয়ে নেবো, মডুলাস নিয়ে তুমি জাস্ট মানটা পাবো আর কি। তাহলে এম এন ইকুয়াল টু হাফ ইন্টু এই ভেক্টর সাইনগুলো উঠে দিলাম, বিসি মাইনাস তোমার হচ্ছে ডি হয়ে গেল। তো হয়েই তো গেল প্রমাণ, যে বিসি মাইনাস তোমার হচ্ছে যে ডি, তাদের বিয়োগফলের অর্ধেক হচ্ছে তোমার এই এম এন এর দৈর্ঘ্য। ইজি না অনেক? খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো কি বলা আছে, যে তোমার ত্রিভুজ এবিসি এর বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু ডিই এফ হলে প্রমাণ করো যে এডি প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু তোমার হচ্ছে 0 ভেক্টর। তো আমাদের কি বলা আছে, যে এ বি সি তোমার একটা ত্রিভুজ আছে, তো বিসি বাহুর মধ্যবিন্দু তোমার ডি, এবি বাহুর মধ্যবিন্দু তোমার এফ, আর
এসি বাহুর মধ্যবিন্দু তোমার ই। এখন আমরা কি করব, এই এ থেকে ডি কে কানেক্ট করব, বি থেকে ই কে কানেক্ট করব, সি থেকে এফ কে কানেক্ট করব, এবং এই এডি বলো, বিই বলো আর সি এফ বলো সবাইকে আসলে এক একটা করে মধ্যমা। তো আমাদের প্রমাণ করতে হবে যে আসলে এই যে এই এডি ভেক্টর, তারপর হচ্ছে তোমার বিই ভেক্টর আর সি এফ ভেক্টর, তাদের যোগফল হবে তোমার হচ্ছে শূন্য ভেক্টর, রাইট? তো এটাই হচ্ছে আমরা এখানে লিখবো যে মনে করি বা এই এত এর মধ্যবিন্দুগুলো যথারকম এত এত আমরা এইগুলো যোগ করি, যোগ করলে হচ্ছে আমার ভেক্টরের সাথে প্রমাণ করতে হবে যে এই মধ্যমাগুলো যোগফল তোমার হচ্ছে শূন্য ভেক্টর। তো এবার একটু খেয়াল করো তো, এই যে মধ্যমাগুলো টানার কারণে একটা ত্রিভুজের ভিতরে তোমার অনেকগুলো ত্রিভুজ তৈরি হয়েছে না? এবং আমরা তো জানি যে ত্রিভুজে আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি আমরা ইউজ করতে পারি, ভেক্টর যোগে ত্রিভুজ বিধি আমরা ইউজ করতে পারি না? তো এইগুলো হচ্ছে আমরা ইউজ করব। খেয়াল করো, প্রথমত আমরা কাজ করি তোমার এ বি ই এই ত্রিভুজটা নিয়ে, যে এ বি ই থেকে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অনুসারে কি লিখতে পারি আমরা বলতো? এই যে এ বি ইতে আমরা লিখতে পারি না যে এবি ভেক্টর প্লাস তোমার বিই ভেক্টর ইকুয়াল টু কি হবে তোমার এই যে এই ভেক্টর, রাইট? একদম শুরুতে আমরা তোমাকে পড়িয়েছিলাম এটা একদম বেসিকটা, যে এবি ভেক্টর প্লাস তোমার ভিই ভেক্টর ইকুয়াল টু তোমার হচ্ছে এই ভেক্টর, তাই তো? এখন এটা খেয়াল করো তো, এই যে এই আসলে কি? এই কি তোমার এই এসির অর্ধেক না? এসি ভেক্টরের অর্ধেক না? এই যে এই তো তোমার হচ্ছে যে এসির অর্ধেক, তা আমার হচ্ছে এই এর পরিবর্তে লিখতে পারি হাফ এসি। এখন কি করব, এই যে হাফ না, এই হাফ দুইটাকে আমি এই টুটাকে এই পাশে পাঠিয়ে দেবো, টুটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি 2 ইন্টু এবি প্লাস তোমার হচ্ছে এই হয়ে যাবে না, ইকুয়াল টু তোমার হচ্ছে এসি ভেক্টর, রাইট? তো এখন আমরা এসির মানটা পেয়ে গেলাম। তো এসির মানটা আমি রেখে দিই, যে এসির মানটা আমাদের পরে কাজে লাগবে। যে এসির মান তাহলে কি বের হলো, যে 2 ইন্টু এই যে 2 দিয়ে গুণ করে দিলে 2 ইন্টু এবি ভেক্টর প্লাস 2 ইন্টু ভি ভেক্টর। এবার আমার কাজ করব বিইসি ত্রিভুজ নিয়ে, বিইসি ত্রিভুজটা নিয়ে। এখন এই বিইসি ত্রিভুজটাতেও আমি হচ্ছে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। বিধি অ্যাপ্লাই করলে কি হবে দেখো তো, এই যে বিই ভেক্টর এরোটা কি এই বরাবর না, তার মানে এই ইসি বরাবরই যাবে আর কি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে বিই ভেক্টর প্লাস ইসি ভেক্টর ইকুয়াল টু কি হবে তোমার বিসি ভেক্টর। এটাই তোমার এখানে লেখা আছে, দেখো যে ত্রিভুজ এইসিতে যদি হচ্ছে আমি ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, যে বিই ভেক্টর, এই যে বিই ভেক্টর প্লাস তোমার হচ্ছে ইসি ভেক্টর, এই যে প্লাস তোমার ইসি ভেক্টর ইকুয়াল টু তোমার হচ্ছে বিসি ভেক্টর, এই যে ইকুয়াল টু তোমার হচ্ছে বিসি ভেক্টর। এখন আবার সেম আগের মতো এই ইসির পরিবর্তে আমি আসলে কি বলতে পারি, যে ইসিটা হচ্ছে তোমার হাফ এসি, রাইট? তাহলে এই এসি পরিবর্তে বলতে পারি আমরা হচ্ছে হাফ এসি, ঠিক আছে? এখন দেখো এই যে এসির মান কিন্তু অলরেডি আমি জানি, এসির মান আসলে কি 2 ইন্টু এবি প্লাস 2 ইন্টু বি ভেক্টর। তো এই এসি ভেক্টরের মানটা আমি এখানে বসাই দিলাম। তো এখানে কি হলো, যে বিসি ভেক্টর ইকুয়াল টু বিই ভেক্টর প্লাস হাফ ইন্টু এই যে এটা, দেখো এখন এই হাফ তোমার কি গুণ হয়ে যাবে না, হাফ আর 2 কি কাটাকাটি চলে যাবে, তাই না? তো এখানে থাকবে শুধুমাত্র তোমার একটা এবি, ঠিক আছে? আর এই হাফ আর 2b, এই হাফ কাটা চলে যাবে, থাকবে শুধুমাত্র একটা বি। দেখো এখানেও একটা বি আছে, তো এখানে একটা বি, এখান থেকে আমি আরেকটা বি পাবো, এই দুইটা বি মিলে হবে কি 2v। তো এটা হচ্ছে আমার আরেকটা মান, সেটা হচ্ছে তোমার বিসি এর মান। তো এই বিসি এর মানটা তুমি একটু আলাদা করে রাখো, আমাদের এটা পরে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা এসিএফ এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো, যে এসিএফ। এখানেও যদি হচ্ছে আমরা ভেক্টর যুগে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে বলতো, যে এসি ভেক্টর প্লাস তোমার সিএফ ভেক্টর ইকুয়াল টু কি তোমার এএফ ভেক্টর না? তো দেখো কোথায় আছে, যে এসিএফ এর জন্য হচ্ছে আমার যে এসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু তোমার হচ্ছে এই যে এএফ ভেক্টর, এই যে এএফ ভেক্টরটা। এখন আবার সেম একই কথা, যে আমরা এই এএফ এর পরিবর্তে আসলে কি লিখতে পারি, দেখো তো এএফ এর পরিবর্তে আমরা লিখতে পারি না যে এএফটা আসলে কি তোমার এবির অর্ধেক না, তার মানে হাফ তোমার এবি। তো এই এএফ এর পরিবর্তে লিখলাম আমি হাফ এবি, এবং এই এসিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। এসিটাকে এই পাশে নিয়ে আসার কারণ কি, আমি হচ্ছে সিএফ এর মানটা বের করতে যাচ্ছে, এই যে এই সিএফ এর মানটা আমি আসলে বের করতে চাই। তো এই এসির মান কিন্তু অলরেডি আমি জানি, খেয়াল করে দেখো এই এসির মানটা অলরেডি আমি বের করে রাখছিলাম না, এই যে এখান থেকে 1 নাম্বার থেকে। তো এই 1 নাম্বারে এসির মানটা এখানে বসাই দেবো, এই যে এসি এখানে ছিল, এই পাশে নিয়ে আসলাম কি মাইনাস হয়ে গেল, আর এই এএফ এর পরিবর্তে হাফ এবি বসাই দিলাম আর কি। তো এখন এই এসির মানটা আবার বসাই দিব, এসির মান কি বসাবো, 2 এবি ভেক্টর প্লাস 2 ইন্টু বিই ভেক্টর। তো এই এসির পরিবর্তে আমি এটা বসাই দিলাম, আগে এটা মাইনাস ছিল, মাইনাসে এখানে থাকলো 2 এবি ভেক্টর প্লাস 2 বিই ভেক্টর প্লাস হাফ এবি ভেক্টর। এখন মাইনাস দিয়ে গুণ করে দিই পুরোটাকে, তাহলে কি হবে, মাইনাস 2 এবি ভেক্টর
প্লাসে মাইনাসে মাইনাস 2b ভেক্টর প্লাস তোমার হাফ এবি। খেয়াল করে দেখো এখানে এবি আছে এখানেও এবি আছে, তো দুইটা থেকে আমি এবি কমন নিতে পারি না, এবি কমন নিলে এখানে কি থাকবে -2 প্লাস হাফ ইন্টু এবি ভেক্টর মাইনাস তোমার হচ্ছে বি ভেক্টর এখানে থাকলো। এই যে -2 প্লাস হাফ করলে কি হয় -3/2 হবে না, তো এখান থেকে আমরা পাবো -3/2 এবি ভেক্টর -2v ভেক্টর থেকে গেল। তো এখান থেকে আমরা হচ্ছে CF ভেক্টরের মান পেয়ে গেলাম। খেয়াল করে দেখো এটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে CF ভেক্টরটা ছিল। এখন আমরা শুধুমাত্র AD ভেক্টরের মানটা বের করতে পারলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এই AD ভেক্টরটা আমি আসলে কোথা থেকে বের করতে পারি, খেয়াল করো তো, এই যে এখান থেকে না, যে ADV রাইট, ADV এখান থেকে যদি আমরা ট্রাই করি তাহলে কিন্তু আমরা হচ্ছে AD ভেক্টরটা পেয়ে যাবো। কিভাবে দেখো তো, এই ADB এই ত্রিভুজে যদি ভেক্টর যোগে ত্রিভুজ বিধি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি লিখতে পারি না যে AB প্লাস তোমার হচ্ছে BD ইকুয়াল টু কি হবে তোমার এই যে AD। তাহলে আমরা বলতে পারি যে AD ইকুয়াল টু হবে কি AB প্লাস তোমার BD, এই যে AB প্লাস তোমার হচ্ছে BD হয়ে গেল। সেম আগের মতো এই BD-কে আমি আসলে কি বলতে পারি, যে BD হচ্ছে তোমার কার অর্ধেক, BC এর অর্ধেক, তাই না? তো এটা আমরা এখানে লিখে দেবো যে এই BD-টা হচ্ছে তোমার এই হাফ BC ভেক্টর, এই যে ভেক্টর হবে। তাহলে আমাদের একটা কাজ আমরা এখান থেকে বলতে পারি, এই যে BC-র যে মান এটা কিন্তু অলরেডি আমরা জানি। BC-র মান আমরা কোথায় বের করে রেখেছিলাম, এই দেখো এখানে কিন্তু আমরা BC-র মানটা বের করে রেখেছিলাম। এই BC-র যে মানটা, যে BC ভেক্টর ইকুয়াল টু AB ভেক্টর প্লাস 2AE ভেক্টর, এটা হচ্ছে আমরা জাস্ট এখানে বসাই দিব। তো এই BC-র পরিবর্তে আমরা কি বসাচ্ছি, AB ভেক্টর প্লাস 2BE ভেক্টর, হাফ হাফের মতো থাকলো রাইট, আর হচ্ছে এখানে AB আছে, তার মানে এই হাফ দিয়ে এখন এই পুরোটা গুণ করে দেবো, তাহলে হাফ AB প্লাস হাফ ইন্টু 2 গুণ হয়ে কত হবে, কাটাকাটি শুধুমাত্র আমার BE থাকবে। খেয়াল করে দেখো এখানে আবার কি AB আছে, এখানে AB আছে, AB যদি কমন নিই তাহলে কত থাকবে, এখান থেকে 1 এখান থেকে হাফ, তার মানে 1 প্লাস হাফ মানে 3/2 AB প্লাস তোমার হচ্ছে BE থাকতেছে, এটা মানে হচ্ছে তোমাদের AD। তার মানে আমি AD-র মান পেয়ে গেলাম, আর হচ্ছে তুমি এই CF এর মান পেয়ে গেছো। এই দুইটা ভেক্টর কি দেখো তো, আমি AB আর BE-র মাধ্যমে প্রকাশ করছি না, রাইট? AB আর BE-র মাধ্যমে হচ্ছে আমি এখন প্রকাশ করেছি। তো এখন একটা কাজ করতে পারি, যে আমার এই তিনটা যে আমার মধ্যমা রয়েছে তাদেরকে আমি একটু যোগ করে দিই, দেখি কত পাই। সেটা কি, এই যে একটা মধ্যমা ছিল তোমার হচ্ছে যে AD মধ্যমা, আর এটা ছিল তোমার হচ্ছে BE মধ্যমা, আর এটা ছিল হচ্ছে আমার CF মধ্যমা। তো অলরেডি আমি হচ্ছে এই AD-র মান কিন্তু জানি। AD-র মান আমরা কোথায় বের করেছি, যে এখানে বের করেছি, হাফ AB ভেক্টর প্লাস হচ্ছে তোমার BE ভেক্টর, এই যে বসাই দিলাম, সরি হাফ না 3/2 হচ্ছে AB ভেক্টর প্লাস BE ভেক্টর, আর BE-র মানটা BE-র মতোই থাকুক, হ্যাঁ। আর এই যে CF এর মানটা, CF এর মান কি ছিল, -3/2 AB ভেক্টর -2V ভেক্টর, এই যে এটাও এখানে হচ্ছে আমরা বসিয়ে দিলাম। তাহলে এখন আমাদের কি হবে দেখো, এটার মতো থাকলো, এটা এখানে কোথা থেকে আসলো, এই যে BV মিন হচ্ছে 2V হলো রাইট, এই যে এইভাবেই আসছে, কোথেকে আর আসবে, যোগ হয়েছে। আর যে প্লাসে মাইনাসে -3/2 AB, আর হচ্ছে তোমার এই যে প্লাসে মাইনাসে -2B হলো, ঠিক আছে? তো এবার একটু খেয়াল করো তো, এখানে প্লাস 3/2 AB আর এখানে -3/2 AB ভেক্টর কাটাকাটি চলে যাবে, আর এখানে দেখো তোমার প্লাস BE ভেক্টর আর এখানে -2VE ভেক্টর, তারা তোমার কি কাটাকাটি চলে যাবে। তো আর কিছু থাকতেছে, জিরো না, নাল ভেক্টর, এই যে নাল ভেক্টর। তো অবশ্যই এখানে একটা ভেক্টর সিম্বল দিয়ে দিবা ভেক্টর বোঝানোর জন্য, শুধু জিরো দিও না আর কি, তাহলে নাম্বার কাটতে পারে। তার মানে আমরা বুঝলাম এদেরকে যদি আমি যোগ করি, যোগ করলে আমি হচ্ছে একটা নাল ভেক্টর পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা কিন্তু হচ্ছে মোটামুটি 6টা ভেক্টরের 6টা প্রবলেম করলাম, হাতে গোনা আর 2-3টা হচ্ছে প্রবলেম রয়েছে যেগুলো আসলে আসতেও পারে নাও আসতে পারে, বা শিখে রাখলে বেটার, ওগুলো আরও বেশি ইজি। ভেক্টর একদম বেসিক থেকে পরীক্ষায় আসার মতো একদম সবচেয়ে ইম্পর্টেন্ট 6টা প্রবলেম একদম সলভ করাই দিলাম। তো এই 6টা প্রবলেম যদি তুমি ভালো করে পড়ো, ভেক্টর থেকে যেই ধরনের প্রবলেম আসুক না কেন ইনশাল্লাহ তুমি অ্যাপ্রোচ করতে পারবা, সলভ করতে পারবা। এখন তোমাদের কাজ হবে টেস্ট পেপারটা একটু খুলবা, টেস্ট পেপারটা খুলে দেখবা যে প্রিভিয়াস ইয়ারে ভেক্টর থেকে কোন কোন কোশ্চেনগুলো এসেছিল, ওই কোশ্চেনগুলো ওই 6টা টাইপের মধ্যে পড়ে কিনা, এই 6টা টাইপের বাইরে যেই কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারতেছো কিনা, ইনশাল্লাহ সলভ করতে পারবা এই ভিডিওটা পুরোপুরি দেখার পরে।